তো এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের ব্যঞ্জন বর্ণ 39টা হলেও আমাদের ব্যঞ্জন ধ্বনি কিন্তু 39টা না, আমাদের ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 40টা। ঠিক আছে, তো সরি, আমাদের ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। 39টা আমাদের ব্যঞ্জন বর্ণ, কিন্তু ব্যঞ্জন ধ্বনি কত? 30টা। তাহলে ব্যঞ্জন বর্ণ হলো 39টা, কিন্তু ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। তাহলে কয়টা কম বললাম? 9টা কম বললাম। আচ্ছা, কারো কোনো প্রবলেম হলে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সাউন্ড একটু হচ্ছে, কিন্তু সাউন্ডের খুব বেশি প্রবলেম না, ফ্যানের বাতাসের শব্দ একটু। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম আবারও বলে দিই, একবার রিপিট করছি, যে ব্যঞ্জন বর্ণ আমাদের 39টা, কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা। তার মানে কয়টা কম হলো? 9টা কম হলো। এখন এই 9টা কেন কম হলো সেটা আমরা দেখব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেখেন এই যে ব্যঞ্জন বর্ণগুলো, এই 39টা ব্যঞ্জন বর্ণই লিখেছি, কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো এবার কি করা আছে? কিছুটা মার্ক করা আছে। ঠিক আছে, আমাদের ব্যঞ্জন বর্ণগুলো কি করা আছে? মার্ক করা আছে। তো অটো ফোকাস হচ্ছে না, একটু হয়তো প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি এটা দেখবো ব্যাপারটা। আপাতত আপনারা একটু আমার সাথে সাথে, ফোকাস না হলেও আপনারা আমার সাথে সাথে একটু দেখার চেষ্টা করেন। তো দেখেন আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। কয়টা? 39টা। তার মধ্যে ব্যঞ্জন ধ্বনি 30টা। এই জিনিসটা খুবই ভালোভাবে বোঝা লাগবে। ধ্বনি আর বর্ণ সেম না, ধ্বনি হচ্ছে উচ্চারণের রূপ, আর এই সেই ধ্বনিটাকে যদি আমরা বর্ণ আকারে বা লিখে যদি প্রকাশ করতে পারি, ধ্বনির যে লিখিত রূপ সেটা হচ্ছে বর্ণ। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চ, ছ, বর্গীয় জ, ঝ, ইও। ঠিক আছে, তো এই যে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইও, ইও আছে। এই ইওটা কিন্তু আমাদের উচ্চারণে সেভাবে স্বতন্ত্রভাবে হয় না, সেটা পরোক্ষভাবে উচ্চারণ হয়, স্বতন্ত্রভাবে উচ্চারণ হয় না। উচ্চারণ হয় না, কিরকম উচ্চারণ হয় সেটা আমরা জানবো। হ্যাঁ, এই ইওটা অনেক সময় আয়ের মতো বা অয়ের মতো উচ্চারণ হয়। ঠিক আছে, বিভিন্ন সময়, অনেক সময় ওই যে যখন আমরা গঞ্জ বলি, গঞ্জ, হ্যাঁ, গঞ্জ বলি, তখন এই ইওটা আবার দন্তন্বয়ের মতো উচ্চারণ হয়। এই যে মূর্ধন্য দেখতে পাচ্ছেন, এই মূর্ধন্যয়ের আসলে হ্যাঁ, ঠিক আছে, সেটা বর্ণ আছে, কিন্তু সেটার কিন্তু যে উচ্চারণ সেটা কিন্তু দন্তন্বয়ের মতো হয়। এই মূর্ধন্যয়ের উচ্চারণ কার মতো হয় বলেছি? দন্তন্বয়ের মতো হবে। ঠিক আছে, এবং অন্তস্থ জ, অন্তস্থ জয়ের উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে। ঠিক আছে, এটার নিজস্ব বা প্রত্যক্ষ ভাবে এগুলোর উচ্চারণ নেই। আর এই যে মূর্ধন্য স, মূর্ধন্য স এর উচ্চারণটা আমরা কি দিয়ে দিব? মূর্ধন্য স এর উচ্চারণটা আমরা এই তালব্য স এর মতো করব। ঠিক আছে, মূর্ধন্য স এর উচ্চারণটা তালব্য স এর মতো হবে। আর এখানে যে অন্তস্থ ওয়া, অন্তস্থ ওয়া এর উচ্চারণ অনেক সময় রস্যইর মতো হয়, অনেক সময় অয়ের মতো হয়, অনেক সময় আয়ের মতো হয়। এই যে ভিন্ন ভিন্ন হয়, মানে ওর নিজস্ব উচ্চারণ নেই। আর এখানে দেখতে পাচ্ছেন এটা খন্ডত্ব দেখতে পাচ্ছেন। এই খন্ডত্বটা আসলে, খন্ডত্বটা হচ্ছে তয়ের সংক্ষিপ্ত রূপ। খন্ডত্বটা কি? তয়ের সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, আর কি কোনো কমেন্ট নেই নাকি কমেন্ট গুলো আসছে না? কোনো প্রবলেম হলে আপনারা জানাবেন। ঠিক আছে, কমেন্ট হয়তো নেই তেমন। আচ্ছা, বিষয়টি দরকার তো, তাই একই কমেন্ট এতবার। স্বরবর্ণের উচ্চারণের ভিডিও দিলেন না। স্বরবর্ণের উচ্চারণের ভিডিও রেকর্ড করা হয়েছে ভাইয়া, তবে আমার রুমটা আপনাকে দেখাবো। রুম এটা হচ্ছে নতুন রুম, আসলে কালকে জিনিসপত্র গোছগাছ করতে করতে সময় হয়ে গেছিল অনেক, সব কিছু এক বাসা থেকে আরেক বাসায় নিয়ে আসতে আসতে। স্বরবর্ণের উচ্চারণে স্বরবর্ণের ওই জিনিসটা গুরুত্বপূর্ণ। এবং আমি কিন্তু বলেছি আপনাদের একটা কথা, একটু বলে দিই। কথাটা হচ্ছে, আমি আপনাদের পড়িয়েছি, যখন আমি আপনাদের চর্যাপদ পড়িয়েছি, চর্যাপদ যখন পড়াচ্ছিলাম, কমেন্ট গুলো আলাদা ভাবে আসছে, কমেন্ট গুলো এখানে আসছে না। আচ্ছা, আমি একটু দেখি, কোনো হয়তো প্রবলেম হচ্ছে একটা। যাই হোক, তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের চর্যাপদের ক্লাস নিয়েছি, সেখানে 46 বিসিএস এ একটা প্রশ্ন কমন আসছে। কমন কোনটা আসছে? যে এই যে চর্যাপদ হচ্ছে কি ধরনের বা কাদের সঙ্গীত। সেখানে আপনারাকে বলেছিলাম যে যে বৌদ্ধ ধর্মের আছে কি, একটা আছে মহাযান, আর একটা কি আছে? হীনযান। এই মহাযানের আবার আছে মন্ত্রযানী, বজ্রযানী, তার মধ্যে আর একটা আছে সহযানী। তো এই চর্যাপদ হচ্ছে সহজিয়া সম্প্রদায়ের কি সাধন সঙ্গীত। এই যে চর্যাপদ কাদের সঙ্গীত? তো সহজিয়া বৌদ্ধ ধর্ম সম্প্রদায়ের সাধন সঙ্গীত। এটা কিন্তু পরীক্ষাতে চলে আসছে। আবার আপনাদের আমি স্বরবর্ণের ক্লাসে আমি পড়িয়েছিলাম যে যৌগিক স্বর, যৌগিক স্বর কোনটা? ওই এবং ঔ। এটাও কিন্তু যৌগিক স্বর কয়টি? এটা কিন্তু আসছিল 2টি। এটা আমি পড়িয়েছি না?
পড়িয়েছি। এবং আমি সেই শেষ ক্লাস, আপনি উচ্চারণের কথাটা বললেন তার জন্য আমি বলে দিয়েছি, আমাদের ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছিল, তাই আমি উচ্চারণটা পড়ানোর সেদিন সময় পাইনি। ভিডিও বানানো আছে, আমি সেটা পোস্ট করে দিব, ওই লিঙ্কের সাথেই দিয়ে দেবো, আপনারা দেখে ফেলবেন, ঠিক আছে? তো যে জিনিসটা বলছিলাম, স্যার এগুলো কি নোট করতে হবে নাকি পিডিএফ ফাইল কম্পিউটার থেকে বের করে নিব? পিডিএফ ফাইল কম্পিউটার থেকে বের করলে ভাই অনেক সময় লাগবে, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, কি বলছিলাম, যে ইসের কথা বলছিলাম, ওই যে উচ্চারণের কথা বলছিলাম, স্বরবর্ণের যে উচ্চারণগুলো ছিল, সেই উচ্চারণগুলো হচ্ছে কি, আমি বলেছিলাম যেটা 43-এ এসেছে, 44-এ এসেছে, 45-এ এসেছে, এবং আমি এই কথাটাও বলেছিলাম যে 46-এও আসবে, এবং 46-এও কিন্তু এই রস্যউ এটার উচ্চারণ স্থান চলে এসেছিল। তো দেখেন আমি কিন্তু 3টা প্রশ্ন কমন দিয়ে দিয়েছি অলরেডি 3টা ক্লাস থেকে। তো আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে, যে আর প্রশ্নকর্তার নাম বুঝতে হবে, ঠিক আছে? প্রশ্নের ধারা বুঝতে হবে যে কি কি প্রশ্ন আসে। আচ্ছা, আপনার স্বরবর্ণ থেকেও একটা আসছে না, একটা আসছে বলতে কি, একটা আসছে, তো যৌগিক স্বর কয়টা? যৌগিক স্বর বলেছিলাম না যে ওই আর ও, ঠিক আছে? এই দুইটা, এটা এই প্রশ্নটা এসেছে। এবং আরেকটা এসেছে যে ছকের কথা বলেছিলাম, আমি বলে দিয়েছিলাম, আপনারা ভিডিওটা আরেকবার দেখে নিয়েন, যে সেটা হচ্ছে কি, গুরু পরীক্ষার রেজাল্ট পেলাম না ভাইয়া, পরীক্ষার রেজাল্ট তো আপনারা যার যার রেজাল্ট সেই সাথে সাথে পেয়ে যাওয়ার কথা। আপনি তাহলে হয়তো ভুল করেছেন, ভুল ভাবে দেখেছেন। আচ্ছা, আমরা পড়া শুরু করি, পড়া স্লো হয়ে যাচ্ছে। তো আমি যেগুলো বলছিলাম আপনাদেরকে আবারও বলছি, যে মূর্ধন্য স এর উচ্চারণ হয় না, অন্তস্থ এর উচ্চারণ হয় না, খণ্ডত্ব এর উচ্চারণ হয় না। খণ্ডত্ব হচ্ছে তয়ের হস বা হলরূপ, মানে তয়ের নিচে হসন্ত দিলে বা হল চিহ্ন দিলে যেটা হয় সেটা হচ্ছে খণ্ডত্ব। তয়ে হসন্ত বা তয়ে হস যেটাকে বলে, হ্যাঁ। আর এই যে এখানে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু বোঝা যাচ্ছে না, আসলে আমি অভ্র দিয়ে এগুলো টাইপ করেছি, তার জন্য অভ্র দিয়ে এগুলোকে আসলে বলে পরাশ্রয়ী বর্ণ। কি বর্ণ বলে? এই যে লাস্টের অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে। এজন্যই বলে কারণ এগুলো হচ্ছে আপনার, দেখেন এই বাকি সবগুলো কিন্তু আমি সিঙ্গেল সিঙ্গেল লিখতে পারছি, কিন্তু এগুলো তো কারোর সাথে হয়, তাই না? তার জন্য এগুলো দেখেন একা একা বসেনি, কারোর সাথে বসেছে, ঠিক আছে? তো তার জন্য এগুলো কিন্তু কি বললাম, পরাশ্রয়ী বর্ণ বললাম। তো ঠিক আছে, এই যে আমরা এখানে টোটাল 9টা মার্ক করেছি, এই 9টা কিন্তু কি নয়, ধ্বনি নয়, এই 9টা ধ্বনি নয়। তো 9টা বাদ দিলে আমার টোটাল 39টা থেকে যদি 9টা বাদ দিয়ে দিই, তাহলে আর কয়টা থাকে? 30টা। আবারও আমি রিপিট করছি, যে স্বরবর্ণ ছিল কয়টা? 11টা, ঠিক আছে? আর ব্যঞ্জন বর্ণ আমাদের কয়টা? 39টা। 39টা ব্যঞ্জন বর্ণ হলেও আমাদের ব্যঞ্জন ধ্বনি আছে 30টা। কোন 9টা বাদ? এই যে কালার করা আছে, একটু মার্ক করা আছে, অটো ফোকাস হচ্ছে না, আপনাদের দেখতে হয়তো সমস্যা হচ্ছে, আমি এই জিনিসটা একটু দেখবো। গুরু লেখাগুলো কালো ফন্টে হলে ভালো হতো। আচ্ছা, আজকে প্রথম এই বোর্ডে, তো আজকের পর থেকে প্রথম থেকেই তো শিক্ষা নিব, ঠিক আছে? তো পরের বার থেকে ফন্ট গুলো চেঞ্জ করে দিব, হ্যাঁ? একটু কষ্ট করেন, কোনো প্রবলেম না। লাইটের রিফ্লেক্স মনিটরে পড়তেছে, বোঝা যাচ্ছে না। লাইটের রিফ্লেক্স, লাইট এটা অফ করব, তাহলে দেখি একটা লাইট অফ করি। এবার মনে হয় একটু বোঝা যাচ্ছে, একটা লাইট অফ করে দিয়েছি, হ্যাঁ। যাই হোক, স্যার মার্ক করা 9টা বর্ণ কোনগুলি? মার্ক করা 9টা বর্ণ এই যে হলুদ কালারে আমি বলেও দিয়েছি অনেকবার। এই যে একটা আছে কি, ইও, মূর্ধন্য, অন্তস্থ জ, মূর্ধন্য স, অন্তস্থ অ, খণ্ডত্ব, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 9টার স্বতন্ত্রভাবে বা নিজস্ব পরোক্ষ উচ্চারণ আছে, কিন্তু এদের নিজস্ব কি কোনো উচ্চারণ, স্বাধীনভাবে এভাবেই উচ্চারণটা নেই। তার জন্য এগুলো বর্ণ হবে, এগুলো ধ্বনি হবে না। তাহলে আমাদের বর্ণ টোটাল 39টা, কিন্তু ধ্বনি হচ্ছে কয়টা? ধ্বনি হচ্ছে, ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, ঠিক আছে? তো কেন এগুলো, এই যে এই মার্ক করাগুলো কেন আর কি ধ্বনি হবে না, বর্ণ হবে শুধু, কেন ধ্বনি হবে না সেটা আমরা কয়েকটা শব্দে তাদের উচ্চারণ দেখবো, তারপর বুঝবো। দেখেন আমাদের ব্যঞ্জন বর্ণ, এই যে 9টি বর্ণের ধ্বনি নেই, 9টি বর্ণ এখানে আবার লিখে দিয়েছি, মার্ক করা তো ছিল। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা একটা স্ক্রিনশট নিয়ে, এই যে 1 থেকে 9 পর্যন্ত সিরিয়াল দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনারা সেই 9টি বর্ণের আর কি বর্ণরূপ আছে, কিন্তু ধ্বনি রূপ নেই, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো ধ্বনি রূপ কেন নেই, এখানে আপনারা একটু দেখতে পাচ্ছেন। দেখেন, একটা আছে অ নয়ের রস্যু আর একটা মূর্ধন্য নয়ের রস্যু। আমি এটার উচ্চারণও অনু করব, ঠিক আছে? দুইটার উচ্চারণে কি হবে বলেন? দুইটার উচ্চারণই অনু। উচ্চারণে কিন্তু সবগুলো লাইট নিভিয়ে দিব ভাইয়া, আমাকে দেখতে পাবেন তখন। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। তো দেখেন সবগুলো হচ্ছে কি, এই যে অনু,
আর এটাও অনু, কিন্তু এটা দন্তন্য আর এটা মূর্ধন্য। আপনি বলেন, আপনাকে যদি এটা পড়তে দিই, আপনি এটাও অনু পড়বেন, এটাও অনু পড়বেন, নাকি এটাকে পড়বেন অনু, এরকম কিছু পড়বেন? এরকম কিছু পড়বেন না, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন অনু, এই যে মূর্ধন্য, ঠিক আছে, মূর্ধন্য আর দন্তন্য দুইটার উচ্চারণই কি হবে বলেন? উচ্চারণ স্থান নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো কত ভাগে বিভক্ত? আরে ভাইয়া, অত দূর কি গেছি আমরা? অত দূর যাবো, ঠিক আছে, অত দূর আমরা যাব, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের যেটা বলছিলাম, আমরা এটাকেও অনুপরি, এটাকেও অনুপরি, তার মানে দন্তন্য আর মূর্ধন্যের উচ্চারণগত কি কোনো পার্থক্য হলো? আসলে মূর্ধন্যটা এই দন্তন্যের মতোই উচ্চারণ হলো, ঠিক আছে। তো আপনি একটা ক্রিয়াপদ কাউকে বললেন যে তুই যা, তুই এখান থেকে যা, ওকে বললেন তুই চলে যা, যা তুচ্ছার্থে, হ্যাঁ, ধাতু বললেন তুই যা, এই যে যা ক্রিয়াপদটা বললেন, তুই যা, বা এটাকে ধাতু মূল বলা যায়, ঠিক আছে, তুই যা। তো ও এটা এটা হচ্ছে যা। তারপরে যে সম্পর্ক হয় না, ননদ ভাসুর যা, সেই যা হয় না, এটাও সেই যা। তো এখানে দেখেন এই দুই যা, এই যা আর এই যা, দুই যা এর উচ্চারণ কি বলেন? দুই যা এর উচ্চারণই কিন্তু বর্গীয় জ দিয়ে করা যায়। তাহলে আমাদের এই অন্তস্থ জ এর উচ্চারণ আমরা বর্গীয় জ দিয়ে করতে পারি, ঠিক আছে, বর্গীয় জ দিয়ে করতে পারি। যেমন জাকাত বানান, জাকাত বানান আমরা অন্তস্থ জ দিয়ে লিখি, অন্তস্থ জ দিয়ে লিখি, কিন্তু সেটার উচ্চারণটা, সে অন্তস্থ জ এর জায়গায় জাকাত বানানটা যদি আমরা বর্গীয় জ দিয়ে লিখি, যদি আমরা বর্গীয় জ দিয়ে লিখি, তাহলেও সেটাও কিন্তু কি এই দুই দুই জয়ের কিন্তু কোনো কি ঝামেলা হবে না, ঠিক আছে, দুই জয়ের কোনো ঝামেলা হবে না। যেমন আমরা যথা, যথা বানান তো আমরা অন্তস্থ জ দিয়ে লিখি, কিন্তু সেটার উচ্চারণটা হয় এই বর্গীয় জয়ের মতো, ঠিক আছে। আবার দেখেন, এটা হচ্ছে ভাষা, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা হচ্ছে ভাষা, আর এটা হচ্ছে যে পানিতে ভাষা মনে করেন। এই দুই ভাষা, দুই ভাষায় কিন্তু কি উচ্চারণের দিক থেকে একই উচ্চারণ, কিন্তু এগুলোর আলাদা না। তাহলে দেখেন এই যে মূর্ধন্য স, এটা বর্ণ আছে, কিন্তু এটার কি উচ্চারণ তো এই স এর মতোই হচ্ছে, তাহলে এটার কি আর কোনো ধ্বনি থাকলো? তার তো নিজস্ব স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই, হ্যাঁ, সে পরোক্ষ ভাবে উচ্চারণ হচ্ছে, অন্য কি ব্যঞ্জনের সাহায্যে সে উচ্চারণ হচ্ছে, তাহলে এগুলোর কি ধ্বনিরূপ থাকতে পারে? তারপরে এই যে দেখেন, আমরা যে ইও বলেছিলাম, ইওটা এখানে যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ হিসেবে আছে, দেখেন। তো এখানে দেখেন ইওটা কিসের মতো উচ্চারণ হলো? পঞ্চ, পঞ্চ, নয়ের মতো উচ্চারণ হচ্ছে। সেভাবে লাঞ্ছিত, লাঞ্ছিততে ইওটা দেখেন নয়ের মতো উচ্চারণ হচ্ছে, লান, নয়ের মতো। আবার এখানে দেখেন ইওটা কিভাবে উচ্চারণ হচ্ছে? ভুইয়া, ভুইয়া, ঠিক আছে, কি বলছি দেখেন, বলছি ভুইয়া, ঠিক আছে। তো ভুইয়াটা একটু দেখেন, ভুইয়া, এখানে ইওটা দেখেন, ইওটা কিরকম উচ্চারণ হচ্ছে? আয়ের মতো উচ্চারণ হচ্ছে, ভুইয়া, আয়ের মতো উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। এখানে কি ভুইয়া, আমরা কি ইওর মতো উচ্চারণ করছি? আমরা বলছি ভুইও আ, ভুইও আ, এরকম বলছি। দেখেন এটা আ, আর এই যে চন্দ্রবিন্দু, এরকম উচ্চারণ হচ্ছে, ভুইয়া, এরকম উচ্চারণ হচ্ছে। তাহলে এই ইওরও কি স্বতন্ত্র কোনো কি নাই বলেন? স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই। তারপরে যে অনুস্বার, অনুস্বারেরও নিজস্ব উচ্চারণ নাই। অনুস্বারটা কি? এই যে দেখেন ওর মতো উচ্চারণ হয়, এই যে বাং, বাংলা, বাংলা, অনুস্বারটা কার মতো? ওর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে অনুস্বারটা দেখেন রং, এটা এই অনুস্বারের মতো উচ্চারণ হয় না, এটা এই যে ওর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন এই যে অন্তস্থ আটা, দেখেন অন্তস্থ আটা আমরা এখানে লিখছি রিয়া, 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 কিন্তু এখানে দেখেন এই যে অন্তস্থ আটা আয়ের মতো উচ্চারণ হচ্ছে, অন্তস্থ অ আর আকার আয়ের মতো উচ্চারণ হচ্ছে, অন্তস্থ আর আকারটা মিলে আয়ের মতো উচ্চারণ হচ্ছে। খন্ডত্বটা দেখেন, খন্ডত্ব, খন্ডত্ব মানে বলেছিলাম আমি তয়ে হস, কি তয়ে হস মানে তয়ের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে খন্ডত্ব। খন্ডত্বের কিন্তু নিজস্ব উচ্চারণ নাই, এটা তয়ের একটা সংক্ষিপ্ত রূপ, তয়ের একটা সংক্ষিপ্ত রূপ। তৎ, তৎ, আর এই যে ক্ষিয়, ক্ষিয়র জায়গায় আসলে খ হয়েছে, তৎক্ষ। আর এই যে নটা তো এই যে মূর্ধন্য, দেখেন এখানে মূর্ধন্যের কিন্তু নিজস্ব উচ্চারণ নাই, দন্তান্নয়ের মতো উচ্চারণ হচ্ছে, তৎক্ষণাৎ। আবার দেখেন খন্ডত্ব আছে, খন্ডত্বের জায়গায় কি হচ্ছে বলেন? এই খন্ডত্বয়ের জায়গায় হচ্ছে তয়ে হস হচ্ছে, ঠিক আছে। তাহলে খন্ডত্বয়েরও কিন্তু নিজস্ব উচ্চারণ নেই। তাহলে এখানে আমরা বেশ কিছু দেখলাম। আবার চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দুরও কি নিজস্ব উচ্চারণ নাই। যেমন মনে করেন আমি বললাম যে তারা খুব ভালো, কিন্তু আমি যদি সম্মান অর্থে বুঝাই, তাহলে আমরা একটা চন্দ্রবিন্দু দিব, তখন কি আমরা এভাবে উচ্চারণ করি? তারা খুব ভালো, এরকম তো উচ্চারণ করি না, যে তারা খুব ভালো এরকম উচ্চারণ করি বলেন? এরকম উচ্চারণ করি না।
এরকম উচ্চারণ করি না আমরা, কি তারা খুব ভালো এরকম বলছি, ঠিক আছে। তো দেখেন চন্দ্রবিন্দু দিলেও উচ্চারণের আংশিক একটু পরিবর্তন হয়, কিন্তু তাদের নিজস্ব কিন্তু একটা উচ্চারণ নাই। হ্যাঁ, সেটাকে কি করে দিচ্ছে, সেটাকে একটু নাকের সাহায্যে উচ্চারণ হচ্ছে যখন আমরা একটু চন্দ্রবিন্দুটা ইউজ করছি, কিন্তু তাদের নিজস্ব স্বতন্ত্র উচ্চারণ নেই। তো যে 9টা বর্ণের কথা বললাম, সেই 9টা বর্ণের নিজস্ব বা স্বতন্ত্র কি নেই বলেন, উচ্চারণ নেই। উচ্চারণ নেই এজন্যই। আচ্ছা, এই লাইটটা বন্ধ করলে কেমন হয়? এখন মনে হয় একটু পরিষ্কার হবে, লাইটটা বন্ধ করেছি তাই নাকি? আচ্ছা, যাই হোক, তো ওদের নিজস্ব বা স্বতন্ত্র উচ্চারণ নেই, এজন্য আমরা কি বলবো বলেন, এজন্য আমরা বলবো যে এগুলো কি, এগুলো বর্ণ হলে এগুলো কি নয়, ধ্বনি নয়। এই যে 9টা যেগুলো মার্ক করে দিয়েছি সেগুলো বর্ণ হলেও সেগুলো কি নয় বলেন, ধ্বনি নয়। এখানে বেশ কিছু উদাহরণ দেখেছি, বেশ কিছু উদাহরণ বলে দিয়েছি যে এগুলো দেখেন নিজস্ব উচ্চারণ হচ্ছে না, অন্য ব্যঞ্জনের সাহায্যে এগুলো উচ্চারণ হচ্ছে, তার জন্য এগুলোকে বলবো আমরা যে এগুলোর নিজস্ব কি নেই বলেন, উচ্চারণ যেহেতু নেই। আর উচ্চারণ নিয়েই তো ধ্বনি, তাই না? তো যার উচ্চারণই নেই তার কি ধ্বনি থাকবে বলেন, যার উচ্চারণ নেই তার কিরকম ধ্বনি থাকবে। তো আমরা দেখলাম এখনো কি কোনো প্রবলেম হচ্ছে? আসলে অটো ফোকাসটা নিতে পারছে না। আচ্ছা, তো আমরা পরের পার্টে যাই। পরের পার্টে দেখেন, তাহলে পরের পার্টটা আমরা এখানে দেখব যে ধ্বনি আর বর্ণর মধ্যে, না প্রবলেমটা একটা হয়ে যাচ্ছে, অটো ফোকাসটা আসলে অন করা উচিত ছিল, অটো ফোকাসটা অন করিনি। আচ্ছা, ক্লিয়ার একটু দেখা যাচ্ছে, একটু কষ্ট করে ফেলেন, আজকে প্রথম আমাদের প্রজেক্টর ক্লাস, একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, তো এখানে যে ব্যাপারটা বললাম, দেখেন বর্ণ, বর্ণ আমাদের স্বরবর্ণ ছিল 39টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, 11টা। স্বরবর্ণ 39টা, ব্যঞ্জন বর্ণ কি 11টা, ঠিক আছে। মোট বর্ণ তাহলে কয়টা, 50টা। আর আমরা ধ্বনি দেখলাম যে আমাদের এই যে ব্যঞ্জন ধ্বনি হচ্ছে 30টা, ব্যঞ্জন ধ্বনি কয়টা, 30টা। আর স্বরধ্বনি ছিল, স্বরধ্বনি 7টা, প্রথম ক্লাসে পড়িয়েছি। হ্যাঁ স্যার, বোর্ডেরটা একটু ছোট করে আপনি সামনে এসে বুঝান। আচ্ছা, তো যেটা বলছিলাম আমি, এখানে দেখেন, তো আমি বলছিলাম যে দেখেন আমাদের বর্ণ 39টা, আমাদের বর্ণ কয়টা বলেছি, 39টা। কি কি বর্ণ ছিল আমাদের, ব্যঞ্জন বর্ণ 39টা, আর স্বরবর্ণ ছিল 11টা, মোট বর্ণ হলো 50টা। কিন্তু আমাদের ব্যঞ্জন ধ্বনি 30টা, এবং আমরা স্বরধ্বনি প্রথম ক্লাসে পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, ওয়া, আ, রস্যই, রস্যু, তারপর আরো কি ছিল, এ, ও, আরো আরো কি ছিল, ইয়া ছিল, ইয়া, দীর্ঘ ই, হ্যাঁ দীর্ঘ উ, হ্যাঁ, এগুলো কিন্তু কি আমাদের ধ্বনি ছিল না, ঠিক আছে। আমাদের ধ্বনি ছিল কয়টা টোটাল, স্বরধ্বনি ছিল 7টা, মানে মৌলিক স্বরধ্বনি গুলোকেই ধরা হয়েছে এখানে, স্বরধ্বনি ছিল 7টা। তাহলে আমাদের ধ্বনি টোটাল কয়টা হলো, ধ্বনি টোটাল হলো 37টা, ঠিক আছে। টোটাল ধ্বনি কয়টা, 37টা ধ্বনি হলো, ঠিক আছে। তো এই হচ্ছে কথা, আমাদের টোটাল বর্ণ হচ্ছে 50টা এবং টোটাল ধ্বনি হচ্ছে 37টা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলিয়ে এই 7টা ধ্বনি আমরা বলেছিলাম। এখন আপনারা অনেকে এই প্রশ্নটা করতে পারেন যে ভাইয়া 25টা তো যৌগিক স্বরধ্বনি ছিল, তো যৌগিক স্বরধ্বনি গুলো এখানে আসলে ধরা হবে না, যৌগিক স্বরধ্বনি গুলো এখানে ধরা হবে না। এজন্যই ধরা হবে না কারণ যৌগিক স্বরধ্বনি গুলো কিন্তু মানে ওগুলোও কিন্তু এই যে মৌলিক স্বরধ্বনি গুলো আছে বা মৌলিক স্বরবর্ণ গুলো আছে সেগুলোর সাহায্যে আসলে কি সেই যৌগিক স্বরধ্বনি গুলো তৈরি হয়েছিল, সেগুলো যুক্ত হয়ে আর কি, দুইটা স্বরধ্বনি যুক্ত হয়ে তো একটা কি যৌগিক স্বরধ্বনি হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আরেকটা যেটা বলছিলাম, তো এই যে এই ব্যাপারটা হলো আমাদের, এই ব্যাপারের পর আমরা এখানে দেখেন আরেকটা আমাদের স্লাইড এসেছে। এই স্লাইডে দেখেন কিছু কিছু মার্ক করা আছে, মার্ক করা বর্ণগুলো আপনারা বুঝতে পারেন কিনা। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রাখলে ভালো হতো, স্যার নেক্সট ক্লাসে অটো ফোকাস দিলেই হবে। আচ্ছা, অটো ফোকাস দিয়ে দিব ভাইয়া, এটা করা হয়নি, ভিডিও দেখে এখন আবার অটো ফোকাস ঠিক করতে গেলে ফোনটা আবার করা লাগবে, মানে লাইভটা কেটে দেওয়া লাগবে, ঠিক আছে। আপনি ক্লাস কন্টিনিউ করুন, সব ঠিক করবেন। আচ্ছা জানি, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক রাখলে, আচ্ছা ঠিক আছে, সব কথা ঠিক আছে। এখন দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু কষ্ট হলেও দেখতে পাচ্ছেন, দেখেন যে এখানে দেখেন কিছু কিছু অংশ এখানে মার্ক করা আছে, কিছু কিছু অংশ এখানে মার্ক করা আছে, এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়।
যে মার্ক করা অংশগুলো দেখেন, এই যে লাল কালারে যে মার্ক গুলো সেগুলো দেখেন। হ্যাঁ, এই যে উ ইও মূর্ধন্য, উ ইও খণ্ডত্ব অনুস্বর, তারপরে এখানে কি আছে বিসর্গ, আর এখানে আছে চন্দ্রবিন্দু। লাল কালারে যে মার্ক করা যে অংশগুলো সেগুলো একটু খেয়াল করুন। আবার হলুদ কালারে কিছু মার্ক করা আছে সেগুলো খেয়াল করুন। খ, গ, মূর্ধন্য, থ, হ্যাঁ, তারপরে আছে এই যে ধ, ঠিক আছে, প আছে, তালব্য স আছে, এগুলো দেখেন হলুদ কালারে মার্ক করা আছে। আর কিছু কিছু দেখতে পাচ্ছেন যে আমাদের লাল কালারে মার্ক করা আছে। এখানে এই মার্ক গুলো কেন করেছি, এই মার্ক গুলো আমরা কেন করেছি এটা একটু দেখেন। এই যে ও ইও, হ্যাঁ, খণ্ডত্ব অনুস্বর, তারপরে বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলোতে কি কোনো মাত্রা আছে? এগুলোতে কোনো মাত্রা নেই। তাহলে আমাদের এই যে যে ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে দেখেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টার কিন্তু কোনো মাত্রা নেই। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আমরা বলবো কয়টা? 6টা। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টা বলেন? 6টা। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ হলো 6টা, ঠিক আছে। এবার দেখেন যে আমি হলুদ কালারে যেগুলো মার্ক করেছি, খ, গ, মূর্ধন্য, থ, এই যে হলুদ কালারে যে মার্ক করা আছে এগুলো দেখেন কয়টা? টোটাল 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে আমাদের অর্ধমাত্রার, এগুলো হচ্ছে অর্ধমাত্রা। দেখেন প্রথম অংশে নেই, পরের অংশে যে খ এর পরে একটু দাগ গেছে, গ এর পরে একটু দাগ গেছে, থ এর পরে একটু দাগ গেছে, হ্যাঁ, ধ এর পরে একটু দাগ গেছে, প এর পরে দাগ গেছে, স এর পরে দাগ গেছে, মানে প্রথম অংশে থাকবে না, পরের অংশে থাকবে। এগুলো হচ্ছে অর্ধমাত্রার। তাহলে আমাদের অর্ধমাত্রার যে ব্যঞ্জন বর্ণ, অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ মোট কয়টা? 7টা। আর মাত্রাহীন আমাদের ব্যঞ্জন বর্ণ ছিল এই যে লাল কালারের দেখতে পাচ্ছেন, এই 6টা। আর বাকি যেগুলো মার্ক করা নাই আর কি, সাদা কালার আছে, সেগুলো হচ্ছে আমাদের পূর্ণমাত্রার। সেগুলো হচ্ছে আমাদের কি, যে ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, এগুলো হচ্ছে পূর্ণমাত্রা। আপনাদের যে ইসে ঝয়ে প্রবলেম হতে পারে, ঠিক আছে, ঝয়ে প্রবলেম হবে, আপনারা বলবেন যে ভাই এখানটা তো ফাঁকা, এই যে ঝয়ের মাঝামাঝি অংশটুকু তো ফাঁকা, এটা তাহলে কেন অর্ধমাত্রা হলো না? ভাইয়া অর্ধমাত্রা হলে দেখেন এই যে গয়ের অর্ধমাত্রাটা দেখেন, শুধু গয়ের শেষ অংশ থেকে শুরু হচ্ছে, থয়ের শেষ অংশটুকু, মূর্ধন্যয়ের শেষ অংশটুকু, ধয়ের শেষ অংশটুকু থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। এগুলো হচ্ছে কি অর্ধমাত্রার। কিন্তু এটা অর্ধমাত্রা হবে না, কারণ এর শুরুতেও আছে শেষেও আছে, ঠিক আছে, শুরুতেও আছে শেষেও আছে, মানে শুরুর অংশে আছে শেষ অংশে। এগুলো দেখেন শুরুর দিকেও ছিল শেষেও ছিল, কয়েক শুরুর অংশে আছে শেষ অংশেও আছে, এগুলো হচ্ছে পূর্ণমাত্রা। তো পূর্ণমাত্রার আমাদের ব্যঞ্জন বর্ণ হচ্ছে বাকি 26টা, ঠিক আছে। পূর্ণমাত্রা 26টা, পূর্ণমাত্রা 25টা, 25টা না আপু 26টা, ঠিক আছে। প্রিয়তা পারুল 26টা, অর্ধমাত্রা 7টা, পূর্ণমাত্রা 26টা। আচ্ছা, থ্যাংক ইউ মুসলিমা তাবাসসুম। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো আমরা এখন একটু রিমাইন্ড করে দেখেন তো, আমরা স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণ কয়টা বলেছিলাম? স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণ, আচ্ছা আপনাদের কমেন্ট করতে দেরি হবে, আমি বলে দিচ্ছি। অ থেকে আমাদের রি এর আগ পর্যন্ত, অ থেকে রি এর আগ পর্যন্ত আমাদের টোটাল 6টা পূর্ণমাত্রার বর্ণ ছিল স্বরবর্ণে, 6টা পূর্ণমাত্রার বর্ণ ছিল স্বরবর্ণে। আর রি যে বর্ণটা কি ছিল, রি বর্ণটাই শুধু স্বরবর্ণের একমাত্র অর্ধমাত্রার বর্ণ। স্বরবর্ণের একমাত্র অর্ধমাত্রার বর্ণ কি ছিল? রি, ঠিক আছে। আর স্বরবর্ণের রি এর পর থেকে বাকি 4টা ছিল মাত্রাহীন। তো মাত্রাহীন স্বরবর্ণ ছিল কয়টা? 4টা, ঠিক আছে। মাত্রাহীন স্বরবর্ণ ছিল 4টা, ঠিক আছে। তো আমাদের এখন তাহলে দেখেন আমাদের টোটালটা 50টার মধ্যে আমরা তো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আলাদা আলাদা মাত্রাহীন বা যেগুলো পূর্ণমাত্রা যুক্ত, অর্ধমাত্রা যুক্ত, এগুলো আমরা আলোচনা করেছি। এবার আমরা টোটালটুকু একটু দেখতে চাচ্ছি। টোটালটুকু এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন পূর্ণমাত্রা যুক্ত ব্যঞ্জন বর্ণ 26টা, সে আগের কথায় এগুলো আলাদাভাবে লেখা আছে, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে লিখে ফেলতে পারেন, বা আপনারা আমি যেভাবে মার্ক করেছিলাম প্রথমে সেভাবে আপনারা দেখে ফেলতে পারেন, ঠিক আছে। তারপর এখানে দেখেন মাত্রাহীন যে 6টা সেগুলো আলাদাভাবে লেখা আছে। আর এই কথাটা আরেকবার বলে দিই, এই যে অভ্র দিয়ে টাইপ করলে এই যে এভাবে একটু গোল চলে আসে, আপনারা আবার এভাবে এই যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দুর এই গোলগুলো আপনারা আবার খাতায় ওঠানোর সময় দিয়ে দিয়েন না, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তো মাত্রাহীন এটা আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আপনাদের সাথে, যে 6টা 4টা, 6টা কিসে? মাত্রাহীন, 6টা প্লাস 4টা কিসে? 6টা হচ্ছে ব্যঞ্জন বর্ণে, আর 4টা মাত্রাহীন, রি এর পর থেকে 4টা। তো টোটাল মাত্রাহীন বর্ণ আমাদের কয়টা? 10টা। অর্ধমাত্রার বর্ণ কয়টা? 7 আর 1 কয়টা? 8টা। পূর্ণমাত্রার বর্ণ 26, 26টা ছিল ব্যঞ্জন বর্ণে,
আর 6টা ছিল কি স্বরবর্ণ, প্রথম 6টা স্বরবর্ণ পূর্ণমাত্রার ছিল, ঠিক আছে। তাহলে টোটাল পূর্ণমাত্রার হচ্ছে 32টা। টোটাল পূর্ণমাত্রার বর্ণ কয়টা? 32টা। আচ্ছা, টোটাল পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে আমাদের 32টা, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো, আচ্ছা এই স্লাইডটা বোঝা যাচ্ছে না, আমরা পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে এখানে একটা আপনারা গ্রাফ দেখতে পাচ্ছেন। তো এই গ্রাফে দেখেন এখানে পূর্ণমাত্রা যুক্ত যেগুলো সেগুলোকে এই কালারে, অর্ধমাত্রা যুক্ত বিভিন্ন কালারে এগুলো ভাগ করা হয়েছে। স্বরবর্ণের মধ্যে দেখেন পূর্ণমাত্রা ছিল কয়টা? 6টা। আর যে অর্ধমাত্রা ছিল রি, একটা। রি এর আগ পর্যন্ত প্রথম 6টা, হ্যাঁ প্রথম 6টা ছিল পূর্ণমাত্রার, আর শেষের 4টা, রি এর পর থেকে শেষের 4টা ছিল মাত্রাহীন, ঠিক আছে। আর এখানে আমরা ব্যঞ্জন বর্ণ একটু আগেই দেখলাম, ব্যঞ্জন বর্ণের পূর্ণমাত্রা যুক্ত 26টা। ব্যঞ্জন বর্ণের কি আছে বলেন? ব্যঞ্জন বর্ণের টোটাল একবারে যেটা মাত্রা ছিল না এরকম টোটাল ছিল 6টা, এবং অর্ধমাত্রা ছিল 7টা, ঠিক আছে। অর্ধমাত্রা 7টা। তো টোটাল কত হলো? এই যে 26 আর 6 টোটাল কত হলো? মাত্রা যুক্ত হলো 32টা, ঠিক আছে। তারপরে এবার দেখেন অর্ধমাত্রা, স্বরবর্ণে আছে একটা, ব্যঞ্জন বর্ণে আছে 7টা। 7 আর 1 টোটাল কয়টা? 8টা। এবং আরেকটা দেখেন আমাদের তাহলে যেই মাত্রাহীন ছিল, মাত্রাহীন স্বরবর্ণের এর পরে 4টা, আর এখানে আমরা মাত্রাহীন দেখেছি ব্যঞ্জন বর্ণে 6টা। তো 4 আর 6 টোটাল 10টা হচ্ছে কি মাত্রাহীন বর্ণ। তো আমরা আমাদের এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে, এগুলো ম্যাক্সিমাম বিসিএস এ যদি এগুলো একটু কম হয়ে গেছে, এখন একটু কম আসছে এগুলো, কিন্তু ব্যাংক জব বা প্রাইমারি এগুলোতে কিন্তু অনেক আসছে। আজকের ক্লাসটা নিকোষ বাংলা লিখবেন স্যার, না হলে সুতুমনি এমজি। আচ্ছা তাহলে চিহ্ন আসবে না, ধন্যবাদ। আচ্ছা, তো সবাই একটু আমার সাথে সাথে একটু বলেন, এটা একটু আমরা একটা টেকনিকের সাহায্যে মনে রাখি। টেকনিকের সাহায্যে মনে রাখবো, যে টেকনিকটা হচ্ছে দেখেন একটা পূর্ণবয়স্ক মানুষের টোটাল মানে দাঁত থাকে কয়টা? 32টা। তো আমরা বললাম এক থাপ্পড়ে 32টা দাঁত ফেলে দিব। 32টা দাঁত কার হয়? পূর্ণবয়স্ক মানুষের। তাহলে 32টা হচ্ছে আমাদের কি বলেন? 32টা হচ্ছে পূর্ণমাত্রার মোট বর্ণ, ঠিক আছে। তো 32টা যে আমাদের দাঁত, 32টা দাঁতের ওপরে 16, নিচে 16, ওপরে 16, নিচে 16। তো নিচে ওপরে 16, নিচে 16, তো আমাদের নিচে আছে 16, উপরে আছে 16। তো সেই 16-র অর্ধেক কত? 8। তো আমাদের অর্ধমাত্রার বর্ণ বা অর্ধমাত্রা যুক্ত বর্ণ হচ্ছে এই 8টা। তাহলে 32 আর 8 কত? 40। আর আমাদের টোটাল যেই টোটাল বর্ণ সংখ্যা, বর্ণমালায় টোটাল বর্ণ সংখ্যা হচ্ছে 50টা। তো 50টার মধ্যে যে আমাদের এখানে আছে পূর্ণমাত্রা যুক্ত আর অর্ধমাত্রা যুক্ত, 32 আর 8 40টা। তাহলে আমাদের মাত্রাহীন বর্ণ কয়টা হবে? 10টা। আপনারা এভাবেও মনে রাখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা এবার পরের অংশে আসব। পরের অংশটা একটু খেয়াল করবেন এখানে। আচ্ছা, আপনাদের এখন যদি বলে, আপনাদের এরকম বিভিন্ন প্রশ্ন করতে পারে এখন, ঠিক আছে, যে যে আছে বর্গ আছে, ক বর্গের মাত্রাহীন বর্ণ কয়টা, এরকম যদি প্রশ্ন করে, ক বর্গের মাত্রাহীন বর্ণ কয়টা, এটা যদি প্রশ্ন করে আপনাদের, যে ক বর্গের যে মাত্রাহীন বর্ণ, সে মাত্রাহীন বর্ণ কয়টা, ক বর্গের মাত্রাহীন বর্ণ কয়টা, যদি এরকম প্রশ্ন করে আপনারা কি বলবেন? ক বর্গের মাত্রাহীন বর্ণ কয়টা? ক বর্গ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ক বর্গের মাত্রাহীন বর্ণ কয়টা, যদি এরকম প্রশ্ন করে আপনাদের, ক বর্গের মাত্রাহীন বর্ণ, এই যে ক বর্গ মানে এই 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 5টা বর্ণকে ক বর্গের বর্ণ বলা হয়। এটা চ বর্গ, এটা ট বর্গ, এটা ত, প, হ্যাঁ, এই যে 5টা বর্গ আছে আমাদের, ঠিক আছে। তো ক বর্গের মাত্রাহীন বর্ণ দেখেন, যদি এরকম প্রশ্ন করে একটা, হ্যাঁ অনেকে উত্তর দিচ্ছেন। এখন যদি আপনাকে বলে এই যে একটা, কে যেন 2টা লিখেছেন, 2টা হবে না আপু, ভুল লিখেছেন। আচ্ছা, সিমিলারলি এভাবে মানে এখনকার বিসিএস এর যে প্রশ্নগুলো সেগুলো একটু ব্যতিক্রমে, যে এবার এরকম প্রশ্ন দিচ্ছে, তাই বললাম আমরা। তো এখানে দেখেন একইভাবে যদি বলা হয় চ বর্গের যে মাত্রাহীন বর্ণ একটা, হ্যাঁ ইও, ঠিক আছে। যদি বলে চ বর্গের, হ্যাঁ চ বর্গের যদি বলা হয় অর্ধমাত্রার বর্ণ কয়টি, চ বর্গের কি অর্ধমাত্রার বর্ণ একটাও আছে? চ বর্গের অর্ধমাত্রার বর্ণ কিন্তু একটাও নেই। তাহলে আমরা লিখবো চ বর্গের অর্ধমাত্রার বর্ণ একটাও নেই।
কিন্তু ক বর্গের অর্ধমাত্রার বর্ণ আবার দেখেন, আমি তো মার্ক করে রেখেছি, কিন্তু আপনাদের এই পুরো বর্ণগুলো আপনাদের মেমোরিতে কি সেট করে রাখা লাগবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ক বর্গের যে অর্ধমাত্রার বর্ণ দুইটা, ঠিক আছে? ক বর্গের আমাদের অর্ধমাত্রার বর্ণ কয়টা? দুইটা। তো এরকম কিছু প্রশ্ন আসতে পারে, এরকম কিছু প্রশ্ন আমাদের আসতে পারে। তো এই প্রশ্নগুলো এখন দেখেন, এখানে বেশ কিছু প্রশ্ন এরকম আছে, আপনারা এই প্রশ্নগুলো একটু দেখে নেবেন। দেখেন ক বর্ণের যে ক বর্গ আছে এটার অর্ধমাত্রার বর্ণ কয়টা? অর্ধমাত্রার বর্ণ দুইটা, এই যে দেখতে পাচ্ছেন খ আর গ। একইভাবে দন্ত, এই যে দন্ত ন যেখানে, সেটা হচ্ছে দন্ত বর্গীয়, এভাবে আমরা মনে রাখবো দন্ত ন, ত থ দ ধ দন্ত ন। এই যে দন্ত ন মানে এটুকু কি দন্ত বর্ণের, ঠিক আছে? দন্ত বর্ণের। তো দন্ত বর্ণের এখানে বলছে দেখেন দন্ত বর্ণের পূর্ণমাত্রার বর্ণ কয়টা? পূর্ণমাত্রা, এই যে তয়ে পূর্ণমাত্রা আছে, দয়ে পূর্ণমাত্রা আছে, নয়ে পূর্ণমাত্রা আছে, তাহলে পূর্ণমাত্রার বর্ণ কয়টা? তিনটা। তো এরকম বেশ কিছু প্রশ্ন করেছে, আপনারা এগুলো একটু দেখে নিয়েন। অর্ধমাত্রার অষ্টবর্ণ, দেখেন অষ্টবর্ণ কোনটা? অষ্ট হচ্ছে যেটা আমরা ঠোঁটের সাহায্যে উচ্চারণ করি, এ ব্যাপারে আমরা জানছি পরে, আপাতত একটু স্কিপ করে যাচ্ছি, পরে যেহেতু জানবো এটা। এই যে প ফ ব ভ ম, এখানে যে অর্ধমাত্রার বলেছে, অর্ধমাত্রা কোনটায়? পয়ে পূর্ণমাত্রা, বয়ে পূর্ণমাত্রা, ভয়ে পূর্ণমাত্রা, ময়ে পূর্ণমাত্রা। এই যে পয়ে দেখেন, পয়ের শুরুতে নেই, শেষে আছে। তো পয়ের যে অর্ধমাত্রার বর্ণ, হ্যাঁ অষ্টবর্ণ যেটা, হ্যাঁ অষ্টবর্ণ অর্ধমাত্রার হচ্ছে একটি, সেটা হচ্ছে প। এরকম বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা পরের অংশে যাই। পরের অংশে দেখতে পাচ্ছেন, আমরা পরের অংশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি যখন ক্লাসের শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কি করবেন, এই যে ক থেকে এই যে চন্দ্রবিন্দু পর্যন্ত আপনারা এইভাবে বা এই অ্যাঙ্গেলে আপনারা তুলে ফেলবেন, ঠিক আছে? তো এই যে একজন ক্লাসের শুরুতেই জিজ্ঞাসা করেছিলেন যে ভাইয়া বর্গীয় বর্ণ কয়টা, কি বলেছিলেন যে বর্গীয় বর্ণ কয়টা? তো বর্গীয় বর্ণ তো আমরা প্রথমে শুরুতেই শিখবো না রে বাবা, তো প্রশ্নটা আস্তে আস্তে আসবে, তাই না? তো এখানে কি করব, দেখেন বর্গীয় বর্ণ, বর্গীয় জিনিসটা আগে আপনাকে বুঝাই, এই বর্গ কথাটা কেন এসেছে, ব্যাকরণবিদরাকে এগুলোকে বর্গীয় বর্ণ কেন বলছে। দেখেন ক, ক থেকে এই যে ম পর্যন্ত, ঠিক আছে? এই যে 25টা বর্ণ, 25টা বর্ণ কিভাবে সাজানো আছে দেখেন। এগুলো এমনি আমাদের ইচ্ছা হয়েছে তাই সাজিয়ে দিয়েছি তা না, এগুলোর ব্যাকরণগত বা উচ্চারণগত বিভিন্ন ক্লাস আছে, তার জন্য এগুলোকে কি আমরা এভাবে সাজিয়েছি। দেখেন ক থেকে এই যে উম পর্যন্ত, চ থেকে ইয় পর্যন্ত, ট থেকে মূর্ধন্য পর্যন্ত, এই যে এভাবে সাজানো হয়েছে। এই পাশে দেখেন বর্ণের সংখ্যা, আমি কিন্তু ম পর্যন্ত বলেছি। এই পাশে দেখেন ক থেকে এই যে উম পর্যন্ত, এখানে হচ্ছে কয়টা বর্ণ? মোট 5টা বর্ণ। আর এই যে ক থেকে ক চ ট ট প, এখানেও দেখেন এই পাশেও 5টা, এই পাশেও 5টা, এই পাশেও 5টা। একটা বর্গের যেমন চারিপাশ, একটা বর্গের কি পাশ? চারিপাশে, যেমন এই যেভাবে সমান সমান চারপাশে যে 4টা বাহু থাকে, 4টা বাহু কি সমান হয় না, এবং সেগুলো কি সমকোণ হয়। তো যাই হোক, এই যে 4টা, এটাকে একটা বর্গের সাথে কি তুলনা করা যায়, যে এই পাশেও 5টা, এই পাশেও 5টা, চারিপাশে 5 5, মানে চারিপাশে 5 একক। তাই এগুলোকে কি বলা যায় বলেন? তাই এগুলোকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। এটা একটা বর্গের মতো স্ট্রাকচার, আমি এটাকে আলাদা করে নিয়েছি। দেখেন এটা একটা বর্গের মতো স্ট্রাকচার। দেখেন 4টা বাহু কি বলেন? 4টা বাহু সমান। তো এই যে বর্গীয় ভাবে এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। এটাকে বলবো ক বর্গ, এটাকে বলবো চ বর্গ, এটাকে বলবো ট বর্গ, হ্যাঁ ত বর্গ, প বর্গ, এভাবে আমরা বলবো। তো আমাদের বর্গীয় বর্ণ কয়টা বলেন? আমাদের বর্গীয় বর্ণ হচ্ছে এই যে ক থেকে ম পর্যন্ত 25টা। কিন্তু যদি বলে আমাদের বর্গ কয়টা, আমাদের বর্গ 5টা, কিন্তু বর্গীয় বর্ণ কি বলেন? বর্গীয় বর্ণ হচ্ছে 25টা, ঠিক আছে? এই বর্গীয় বর্ণগুলো কি হয়? এই বর্গীয় বর্ণগুলো ফুসফুস থেকে যখন বাতাসটা বের হয়, তখন উচ্চারণ হওয়ার সময় আমাদের মুখগহ্বরের বা মুখের কোনো না কোনো স্পেসিফিক জায়গা স্পর্শ করে সেগুলো উচ্চারণ হয়, ঠিক আছে? কোনো একটা জায়গার সাহায্য নিয়ে বা সেটাকে ছুঁয়ে বা স্পর্শ করে উচ্চারণ হয়। তার জন্য এগুলোকে স্পর্শ বর্ণ বলা হয়। স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়। কি বর্ণ? স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ। এই যে কয়টা, এই 25টাকে স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বলা হয়, কারণ এগুলো কোথাও না কোথাও স্পর্শ হয়ে উচ্চারণ হয়, ঠিক আছে? তো উচ্চারণ স্থান অনুযায়ী এগুলোর নাম হবে, তো সেই নামগুলো আমরা জানবো। এগুলোকে স্পৃষ্ট, হ্যাঁ এগুলোকে স্পৃষ্ট বর্ণ বলা হয়, ঠিক আছে? তো আমরা পরের অংশে চলে আসি। এখানে দেখেন যে এই জিনিসটা তো আপনাদের অলরেডি আমি পড়িয়ে দিয়েছি, যে বর্গীয় বর্ণ 25টা,
কিন্তু বর্গীয় ধ্বনি দেখেন, ধ্বনি আর বর্ণ তো সেম না। ধ্বনি হচ্ছে উচ্চারণের ব্যাপার, আর বর্ণ হচ্ছে যেটা লিখিত রূপ আছে যে ধ্বনির, সেটাকে আমরা কি বলবো? বর্ণ বলবো। তো এই যে দেখেন বর্গীয় বর্ণ 25টা, কিন্তু বর্গীয় ধ্বনি 23টা। কেন বর্গীয় ধ্বনি 23টা কেন? দেখেন দুইটা লাল কালারে মার্ক করা আছে। একটা আছে কি, এই যে একটা আছে ইও, একটা আছে মূর্ধন্য। এটা তো আমি আপনাদের অলরেডি দেখিয়েছি না? এটা অলরেডি দেখিয়েছি। ইও আমরা যখন গঞ্জ বলি এটা নয়ের মতো উচ্চারণ হয়ে যায়। আমি ভুইয়াতে দেখলাম, আমি আপনাদেরকে ভুইয়াতে দেখালাম যে ইওটা কার মতো উচ্চারণ হলো? আয়ে চন্দ্রবিন্দু, তার উপর চন্দ্রবিন্দু, এরকম উচ্চারণ হলো। ঠিক আছে? তো এই যে এটার কিন্তু নিজস্ব স্বতন্ত্র উচ্চারণ নেই, এটা অন্য ব্যঞ্জনের সাহায্যে উচ্চারণ হচ্ছে। ঠিক আছে? বা অন্য যেই বর্ণগুলো আছে সেগুলোর সাহায্যে উচ্চারণ হচ্ছে। একইভাবে আমি আপনাদের অনু, মূর্ধন্য দিয়ে, দন্তন্য দিয়ে দেখিয়েছি। দুইটারই উচ্চারণ কি? অনু। ঠিক আছে? দুইটারই উচ্চারণ অনু। এগুলোর কি উচ্চারণে কি পার্থক্য আছে? সরি, এটা মূর্ধন্য আর দন্তন্বয়ের, মূর্ধন্যয়ের উচ্চারণটা দন্তন্বয়ের মতো আর কি। তো এই দুটার যেহেতু নিজস্ব উচ্চারণ নেই, তো ওদের উচ্চারণই নেই। ধ্বনি তো উচ্চারণের ব্যাপার, যদি উচ্চারণই না থাকে, উচ্চারণ যদি না থাকে তাহলে সেটা কি আর কি হবে? সে উচ্চারণ যদি না থাকে তাহলে সেটাকে কি আমরা ধ্বনি বলতে পারবো? তাহলে এই দুটাকে আমরা ধ্বনি বলতে পারবো না, কারণ এদের স্বতন্ত্র নিজস্ব, এরা পরোক্ষভাবে উচ্চারণ হচ্ছে, এদের নিজস্ব উচ্চারণ নেই। তার জন্য ওদেরকে আমরা কি বলবো? বর্গীয় বর্ণ 25টা, কিন্তু ওই দুটাকে বাদ দিয়ে আমরা বর্গীয় ধ্বনি 23টা বলবো। ঠিক আছে? আশা করি এই অংশটা ক্লিয়ার। এই অংশটা ক্লিয়ার কিনা আপনারা একটু জানাবেন কমেন্ট করে। হ্যাঁ, আমরা পরের অংশে চলে যাচ্ছি। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে তাও আপনারা জানাবেন। ঠিক আছে? আমরা পরের অংশে চলে আসছি। পরের অংশে আমরা একটা ছক দেখব। এই ছকটা আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন ঠিক মতো। এই ছকটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আপনারা ম্যাক্সিমাম বইয়ে এভাবে এই ছকটা পাবেন। ঠিক আছে? তো আমি এই ছকটা এখন আপনাদেরকে ব্যাখ্যা করব, আপনারা খুবই ভালোভাবে বুঝবেন এটা। ঠিক আছে? প্রথম যেই ছকটা, প্রথম ছকে আমাদের বর্ণগুলো দেখছেন আপনারা। ইউএ রহমান ক্লিয়ার। ইউএ রহমান বলেছেন যে আজকের ক্লাসটা এনজয় করতে পাচ্ছেন না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনি আগে কমেন্টটা করছিলেন, এখন বলছেন ক্লিয়ার। ঠিক আছে? তো আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে আজকে তো প্রথম এই প্রজেক্টরে ক্লাস, আগে তো এই ক্লাস নিনি, তো প্রথম। আর আপনারা আমার ব্যাচও প্রথম, আমার অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু জান প্রাণ সব দিয়ে দিব। ঠিক আছে? পড়াতে। ঠিক আছে? কোনো প্রবলেম নাই। 100% না, 200% পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, যাই হোক আমরা শুরু করি। অনেক তো এখন বিজ্ঞাপন দিয়ে দিলাম, নিজের বিজ্ঞাপন দিলাম। তো যাই হোক শুরু করছি আমরা। হ্যাঁ, তো এখানে এগুলো ধ্বনি বা বর্ণ, লিখিত রূপ হলে ধ্বনি আর না হলে বর্ণ। যাই হোক, প্রথম যেটা, এটাকে আমরা কণ্ঠ বলছি। কণ্ঠ বলছি, ক, খ, গ, ঘ, ঙ। হ্যাঁ, এটাকে আমরা, এই বর্ণগুলোকে আমরা কি বলছি? জিহ্বামূলীয় বা কণ্ঠ। আমাদের জিহ্বার, আমি একটু ক্যামেরার সামনে আসলাম। আমাদের জিহ্বার, শোনেন, আমাদের জিহ্বার কিন্তু 3টা অংশ। এই যে সামনের অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে এই যে জিহ্বাগ্র, হ্যাঁ, জিহ্বার অগ্রভাগ। হ্যাঁ, তো এটা জিহ্বার অগ্রভাগ। আর আমাদের এই যে গলার যেখান থেকে আর কি জিহ্বাটা শুরু, হ্যাঁ, যেখান থেকে আমাদের কণ্ঠটা শুরু আর কি, সেটা হচ্ছে আমাদের কি? জিহ্বার মূল। ঠিক আছে? জিহ্বার মূল। আমাদের বাকি অংশটুকু হচ্ছে মধ্য জিহ্বা। তো জিহ্বার আমাদের কয়টা অংশ বলেন? 3টা অংশ। ঠিক আছে? তো জিহ্বার হচ্ছে 3টা অংশ। ঠিক আছে? ফোকাসটা ঠিক হোক। তো জিহ্বার 3টা অংশ। তো 3টা অংশের মধ্যে আমাদের জিহ্বা যেখান থেকে শুরু হয়েছে আর কি, গলা, কণ্ঠ ওখান থেকে আমাদের জিহ্বাটা আর কি শুরু হয়েছে। তো এটাকে কণ্ঠও বলা হয়, আবার জিহ্বামূলীয় বর্ণ বলা হয়। কেন? আমরা যখন বলি ক, সবাই আমার সাথে সাথে বলেন ক, বলেন ক। দেখেন সরাসরি আমাদের গলা থেকে বা জিহ্বার গোড়া থেকে শব্দটা উচ্চারণ হয়ে চলে আসছে। একইভাবে খ, গ, ঘ, ও, এগুলো সবগুলো আমাদের একবারে জিহ্বার মূল জায়গা। আমাদের জিহ্বা তো একটা স্ট্রাকচার আছে, তাই না? তো জিহ্বার যে গোড়াটা, গলার যে জায়গাটা থেকে জিহ্বার আর কি জয়েন্টটা হয়েছে, সেখান থেকে এই বর্ণগুলো উচ্চারণ হয়ে ফুসফুস থেকে বাতাস বের হয়ে সেই জায়গাটাকে ছুঁয়ে স্পর্শ করে উচ্চারণ হয়। স্পর্শ করে, আসলে ধরে ফেলে না। আপনি কারো হাত ধরলেন মানে ওর হাতটা ধরে ফেললেন আপনি। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, এরকম না। আপনাকে মনে রাখতে হবে, তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। ঠিক আছে? তো ছুঁয়ে দিয়েছে মানে ধরে ফেলেনি, ছুঁয়ে দিয়েছে মানে কি বলেন?
ছুঁয়ে দিয়েছে মানে কেবল টাচ করেছে, স্পর্শ করেছে। তো এগুলো ধরে ফেলে না, এগুলো স্পর্শ করে, তার জন্য এগুলোকে কিন্তু স্পৃষ্ট বলা হয়, স্পৃষ্ট কি ব্যঞ্জনও বলা হয়, ঠিক আছে, যেগুলো যেহেতু এগুলো স্পর্শ করে। তাহলে এগুলো জিহ্বার যে মূল, সেই জিহ্বা মূলকে স্পর্শ করে এগুলো চলে আসে, ঠিক আছে। তো জিহ্বার মূল। তো আমরা এবার উল্টা বাঙালি হিসেবে সব শেষেরটা পড়বো, সব শেষে যেটা আছে সেই শেষেরটা আমরা পড়বো, যে ওষ্ঠ। ওষ্ঠ জিনিসটা আগে বোঝা লাগবে ভাই। ওষ্ঠ মানে শোনেন, আমাদের ঠোঁট, আমাদের ঠোঁট, ওপরের ঠোঁট আর নিচের ঠোঁট কয়টা? দুইটা ঠোঁট, ওপরের ঠোঁট নিচের ঠোঁট দুইটা। তো ওপরের ঠোঁটকে বলা হয় ওষ্ঠ, আর নিচের ঠোঁটকে বলা হয় অধর। আমরা সমাস করব, তখন দেখবেন একটা শব্দ অধর পল্লব পরীক্ষাতে আসে, হ্যাঁ বিভিন্ন পরীক্ষাতে এটা আসে, আমরা এটা সমাস নির্ণয় করব, তখন দেখবেন যে অধর পল্লব, কি পল্লব? অধর পল্লব। তো অধর হচ্ছে, অধর হচ্ছে আমাদের ঠোঁটটা কিসের মতো? পাতার মতো, পল্লবের মতো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এই যে এগুলোকে ওষ্ঠ বলা হচ্ছে, প, ফ, ব, ভ, ম, এগুলো ওষ্ঠ। ওষ্ঠ কেন? ওষ্ঠ অর্থ হচ্ছে ঠোঁট। দেখেন আমি আবারও ক্যামেরার সামনে আসলাম, ক্যামেরার সামনে বারবার আসাআসি করলে ফোকাস সরে যাচ্ছে এবং আপনাদের বিরক্তি পাচ্ছে, যেহেতু অটো ফোকাস অন করা নেই ফোনে। অটো ফোকাস অন করতে গেলে আবার ক্যামেরাটা বন্ধ করে আবার চালু করা লাগবে, অনেক রফা দফা হয়ে যাবে। তো যাই হোক, তো আমি যেটা বলছিলাম, ওষ্ঠ বর্ণ, ওষ্ঠ দুই ঠোঁট না লাগিয়ে, দেখেন দুই ঠোঁট না লাগিয়ে, দুই ঠোঁট না লাগিয়ে কিন্তু ক, দুই ঠোঁট লাগছে আমার, ক, খ, চ, 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 ছ, ছ, দুই ঠোঁট লাগছে না কিন্তু, ছ, ছ, এক ঠোঁটকে কিন্তু দূরে রাখছি, হ্যাঁ, ছ, দুই ঠোঁট দূরে, ছ, ক, খ, গ, দুই ঠোঁট লাগছে না। কিন্তু দুই ঠোঁট না লাগিয়ে আপনি প বলেন, প, প হবে, প, প, দুই ঠোঁট না লাগিয়ে আমার সাথে সাথে বলেন ভাই, বলেন, এটা ফিল করেন। কে যেন ক্লাসটা করে মজা পাচ্ছে না, হ্যাঁ, একজন বলছে ঠোঁট, ঠোঁট বলা যাবে না, কিন্তু আমাদের ওষ্ঠই বলতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের বাংলা ব্যাকরণ কিন্তু সংস্কৃত ব্যাকরণ থেকে কপি। সংস্কৃততে আমাদের ঠোঁটকে কি বলা হয়? ওষ্ঠ বলা হয়। তো সংস্কৃততে ওষ্ঠ বলা হয়, সেখান থেকে ওষ্ঠ হচ্ছে ওপরের ঠোঁট, ওষ্ঠ বলা হয়। নিচের ঠোঁটকে আসলে গুরুত্ব দেওয়া হয়নি, নিচের ঠোঁটও কি এই ওষ্ঠ বর্ণে দরকারি, কিন্তু এটাকে ওষ্ঠ অধর না বলে ওষ্ঠাধরও বলা হয়। ওষ্ঠাধর, উপরেরটা ওষ্ঠ, নিচেরটা অধর, ওষ্ঠাধরও বলা হয়। কিন্তু আমরা মনে রাখবো, মনে রাখার কাজ মনে রাখবো যে হ্যাঁ এটা আমাদের ঠোঁট, কিন্তু আমাদের বলার সময় কিন্তু কি ওষ্ঠই বলা লাগবে। সংস্কৃত ব্যাকরণে ওষ্ঠ আছে, আমাদেরও সে অনুযায়ী ওষ্ঠ বলা লাগবে, ঠিক আছে। তো ওষ্ঠ যেটা বলছি, বলছিলাম যে ওষ্ঠগুলো আপনি দুই ঠোঁট স্পর্শ না করে বলতে পারবেন না, দুই ঠোঁট স্পর্শ না করে বলতে পারবেন না। প বলতে পারবেন না দুই ঠোঁটে ঠোঁট না লাগে, প বলার চেষ্টা করেন, ঠোঁটে ঠোঁট মেশাবেন না, ওষ্ঠ অধর মেলাবেন না। প বলতে পারবেন? পারবেন? মামা বলেন তো, কাকা, 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 ঠোঁট লাগে না, কিন্তু মামা বলে দেখেন, মা বলে দেখেন, মা, দুই ঠোঁট না লাগায় মা বলতে পারবেন? পারবেন না ভাই, ঠিক আছে। কেউ পারলে পারে জানায়েন। গুরু গানে গানে স্পর্শ আর ছোঁয়ার মধ্যে পার্থক্য বুঝিয়ে দিলেন। আমি তো বুঝিয়ে দিয়েছি বস, আপনি কি বুঝেছেন? আল বাসিদ, ছোঁয়া, এগুলো দেখেন, এই যে ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো ধরে ফেলবে না, এগুলো ছুবে, স্পর্শ করবে, আপনাকে একটু ছুঁয়ে যাবে, আপনাকে এভাবে ধরে যাবে না, হ্যাঁ, ছুঁয়ে যাবে, জাস্ট ছুঁয়ে যায়। কণ্ঠকে ছুঁয়ে যায় তাই কণ্ঠ, ওষ্ঠকে ছুঁয়ে যায় তাই ওষ্ঠ, দাঁতকে ছুঁয়ে যায় তাই দন্ত বা দন্তমূলীয়, ঠিক আছে, তালুকে ছুঁয়ে যায় তাই তালব্য, ছুঁয়ে যাবে, ধরে ফেলবে না, ছুঁয়ে যাবে, ঠিক আছে। তো যেটা বলছিলাম, ওষ্ঠগুলো আমরা বলতে পারি না। ওষ্ঠ কেন নাম হয়েছে? সংস্কৃত ঠোঁটকে ওষ্ঠ বলে, আর সংস্কৃত ব্যাকরণ থেকে যেহেতু নেওয়া হয়েছে তাই ওষ্ঠ বর্ণ, আমরা ঠোঁট বর্ণ বলতে পারবো না। সেম ভাবে দন্ত বর্ণ বলবো বা দন্তমূলীয় বলবো, দাঁত বর্ণ বলবো না। ব্যাপারগুলো বুঝা গেছে? তো দেখেন, আমরা দুই ঠোঁট না লাগিয়ে আমরা কি বলতে পারছি না, বলতে পারছি না, তার জন্য সেগুলোকে কি বলছি আমরা? ওষ্ঠ বলছি, ওষ্ঠ, ঠিক আছে। তো ওষ্ঠগুলো আশা করি বুঝেছেন, এই যে ওষ্ঠগুলো আশা করি বুঝেছেন। এবার আমরা দন্ত করব, দন্ত। দন্ত দেখেন, ত, থ, দ, ধ, দেখেন জিহ্বার আমাদের যে গোড়া, জিহ্বার ইপ শেষ প্রান্তটা, জিহ্বার শেষ প্রান্তটা, জিহ্বার যে আমাদের সামনের এই ঠোঁটের সাথের যে অংশটুকু জিহ্বার, এই যে জিহ্বা, আমাদের যে জিহ্বা, এই যে ঠোঁটের এই অংশটুকু, এই যে জিহ্বা, জিহ্বার এই যে প্রান্তটা, জিহ্বার প্রান্তটা আমাদের দেখেন, এই যে দাঁত, দাঁতের গোড়া থেকে স্পর্শ করা শুরু করছে, হ্যাঁ, এই যে ত, 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 থ, ত, থ, দ, ধ, ত, 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 হ্যাঁ, আমি একটু বেশি ঢং করে বলছি হয়তো আপনাদের বোঝানোর জন্য। দেখেন, জোরে বলি, স্বাভাবিকভাবে বলি, ত, থ, দ, ত, থ, দ, ত, থ, দ, হ্যাঁ, তো ত, ত, দেখেন আপনি জিহ্বাটা স্থির করে, স্থির রেখে বলতে পারবেন না,
ত ত ত জিহ্বা স্থির রাখেন, স্থির রেখে ত বলেন, ত থ, ওই যে কোনো একটা ব্যঞ্জন বলেন ওখানকার, ওই দন্ত বর্ণের যে কোনো একটা, জিহ্বাটা স্থির রেখে, জিহ্বা নড়াচড়া করবেন না, পারবেন না, ঠিক আছে? তো দাঁত, ওই দাঁতকে স্পর্শ করে আর কি, প্রান্ত ভাগটা দাঁতকে স্পর্শ করে, তার জন্য এটা দন্ত ধ্বনি বলবো, বা দন্তমূলীয় বলা হয়। এটা কি কি? ত থ দ ধ দন্তন্য। এখানে দেখেন ভাইয়ারা দন্তন্য আছে, দন্তন্য থেকে কি দন্ত বর্ণ। এই যে এখানে ত থ দ ধ নয়, এখানে দন্ত আছে, দন্তন্য আছে, দন্তন্য থেকে কি দন্ত বর্ণ। আর এখানে ট ঠ দ ধ মূর্ধন্য, ট ঠ দ ধ মূর্ধন্য। এই যে মূর্ধা আছে, মূর্ধন্য, এটা আসলে মূর্ধা ন, মূর্ধান্য, এটা মূর্ধা অঞ্চল, মূর্ধা, ঠিক আছে? তো মূর্ধা অঞ্চল কোনটা? মূর্ধা অঞ্চল আগে আপনাকে বুঝাই, আগে ভালোভাবে বুঝেন। জিহ্বা ও মূর্ধা পরে বুঝাবো, মূর্ধাটা পরে বুঝাবো, আগে তালব্যটা বুঝায়, তালু, আগে তালু বুঝায় ভাই, তালু। আমাদের জিভ আছে, জিভের মিডিল পয়েন্ট আছে, জিভের তো কি জিহ্বা মূল আছে, হ্যাঁ, জিহ্বার এই যে প্রান্ত আছে, শেষ প্রান্ত, হ্যাঁ, আর মাঝামাঝি অংশটুকু কি আমাদের মূল জিহ্বা, তাই তো? তো আমরা যখন দেখেন এই যে যেগুলো তালব্য বর্ণ, সেগুলো আগে বলার চেষ্টা করি। চ ছ বর্গীয় জ ঝ ইয় চ, শুরুতে প্রারম্ভিক ভাবে দেখেন মুখ বন্ধ হয়ে যাচ্ছে, মুখ থেকে বাতাস বের হবে না, শুরুতে আটকে যাবেন। চ চ, জিহ্বাটা দেখেন কোথায় যাচ্ছে, চ চ, জিহ্বার মাঝামাঝি জায়গাটা, জিহ্বার মাঝামাঝি জায়গাটা জিহ্বার ওপর অংশকে স্পর্শ করছে, জিহ্বার মাঝের ওপর অংশটুকু, জিহ্বার ছাদ যেটা, জিহ্বার ছাদ যেটা, সেটা হচ্ছে তালু। আবারও জিহ্বার ছাদ যেটা, জিহ্বার ছাদ, সেটা হচ্ছে তালু। আমাদের মাথায় ছাদ আছে, জিহ্বার মাথায় কি আছে? জিহ্বা, আমাদের জিহ্বাটা তো শুয়ে আছে, শুয়ে আছে না? তো তার ওপরের যে ছাদটা, ওপরের যে ছাদটা, সেটা হচ্ছে কি তালু। চ চ চ বললে দেখেন আমাদের এই যে জিহ্বার মূল মাঝের অংশটুকু ওপরের তালুকে ছুঁয়ে দিচ্ছে, ওপরের তালুকে ছুঁয়ে দিচ্ছে। চ ছ চ, দেখেন চ, আগে কিন্তু জিহ্বাটা ওপরে চাপ দিচ্ছে একটা, বলতে হবে, বলে বলে ফিল করতে হবে, হ্যাঁ, বলে বলে ফিল করতে হবে, ফিল না করলে, হ্যাঁ, ফিল ফিল করতে হবে, না না ফিল করলে কিন্তু হবে না বসেরা, ঠিক আছে? ফিল করতে হবে। চ ছ, এই যে জিহ্বার মাঝামাঝি অংশটুকু কি করছে? ওপরের আমাদের তালুকে ছুঁয়ে দিচ্ছে। হ্যাঁ, তুমি ছুঁয়ে দিলে হাই, ঠিক আছে, আমার কি যে হয়ে যায়। আচ্ছা যাই হোক, এই যে হ্যাঁ কি যেন বললাম, তালব্য চ ছ, হ্যাঁ, আমাদের যে ইয়ে আছে জিহ্বার যে মিডিল পয়েন্টটা আছে, ঠিক সেই ভাবেই হচ্ছে। থ্যাংক ইউ শাহজাদি হোসেন। আচ্ছা চ ছ, তো জিহ্বার মাঝামাঝি অংশটুকু আমাদের তালুকে, ছাদকে ছুঁয়ে দিচ্ছে, ছাদকে। আর মিডিল মানে একবারে প্রারম্ভিক অংশে, তালব্য বর্ণগুলো প্রারম্ভিক অংশে উচ্চারণ করবেন। চ ছ চ ছ, প্রারম্ভিক অংশে দেখবেন চ, প্রথমে কিন্তু আমাদের মুখটা বন্ধ হয়ে যাচ্ছে, চ মানে প্রথমে একটু ঢেকে রাখছে, তালু পর্যন্ত আগে ঢেকে দিচ্ছে, বা ছুঁচ্ছে যখন, স্পর্শ করছে যখন, তখন আমাদের মুখটা একটু বন্ধ হয়ে যাচ্ছে, দেখেন চ চ, একবারে ইনিশিয়াল অবস্থাটা, শুরুর অবস্থাটা চ, ঠিক আছে? স্যার গরমে ধুয়ে গেছেন, আমি একটু বেশি ঘামি, এটা আর কতবার বলবো রে বাবা রে। আচ্ছা যাই হোক, তবু প্রবলেম নাই, ডাক্তার বলেছে ঘামা ভালো, ঠিক আছে, তবে অতিরিক্ত হয়ে যায়, এটা আবার খারাপ। তো যাই আমরা পড়ায় ফিরে আসি। তো কি যেন বলছিলাম, তালুটা হচ্ছে আমাদের জিহ্বার ছাদ, আর আমাদের এই যে তালব্য বর্ণগুলো, হ্যাঁ, ফোকাসটা একটু ধরে নেক, তালব্য বর্ণগুলো এই যে চ ছ বর্গীয় জ ঝ ইয়, এগুলো আমরা চ ছ, আমাদের জিহ্বার মাঝের অংশটুকু আমাদের এই ছাদকে কি করছে? স্পর্শ করছে, ছাদকে স্পর্শ করছে, এজন্য এগুলোকে আমরা তালব্য বর্ণ বলবো, ঠিক আছে? আর তালব্য দেখেন মূর্ধা অংশটা কোনটা আসলে? মূর্ধা, এটা তো ছিল দাঁতের মূল, এটা ছিল দাঁত, একটা তো ছিল দাঁত, হ্যাঁ, দাঁত কোনটা ছিল? ওই যে ত থ দ ধ দন্তন্য, দন্তন্য, দন্ত আর দন্তমূলীয়, ঠিক আছে, দন্ত দন্তমূলীয় বা দন্তবর্ণ, হ্যাঁ। আর তালব্য, তালু তো ছিল জিহ্বার ওপরে, তো আমাদের যে দাঁত বা দাঁতের মূল, আর এই যে আমাদের জিহ্বার ওপরে ছাদ তালু, দাঁত আর তালু, এই যে দাঁত, আমাদের দাঁত, আর এই যে আমাদের কি জিহ্বার ছাদ তালু, তার মাঝামাঝি একটা ইন্টারমিডিয়েট একটা অংশ আছে না? সেই ইন্টারমিডিয়েট অংশটা হচ্ছে মূর্ধা, হ্যাঁ, এই যে দাঁতের পর থেকে, দাঁতের পরের অংশ কিন্তু আমাদের তালুর দাঁতের আগে, সরি, দাঁতের আগের অংশ আর আমাদের তালুর পরের অংশ, ওই মাঝামাঝি জায়গাটাকে বলে মূর্ধা। এখন আমরা মূর্ধা গুলো শিখবো, সবাই আমার সাথে সাথে বলবেন মূর্ধা। মূর্ধন্য আছে, এই যে মূর্ধন্য, মূর্ধা, মূর্ধান্য, ওখান থেকে আসলে মূর্ধা, এভাবে মনে রাখবো, হ্যাঁ। তো দেখেন আমরা ত বলছি, ত থ দ ধ, এটা তো দন্ত, ত থ দ ধ, ত, এই যে আমাদের জিহ্বার আগাটা
দাঁতের ই কে স্পর্শ করছে, কি কে, গোড়াকে স্পর্শ করছে, ত থ দ ধ এরকম স্পর্শ করছে, কি ঠিক আছে। কিন্তু আমি যেটা বলবো ট ট, দেখেন জিহ্বাটা কিন্তু এরকম বেঁকে যাচ্ছে, এটা জিহ্বা, আমার জিহ্বা এরকম বেঁকে তালুকে না, তালু তো এই যে চ ছ বর্গীয় জ ঝ ইয়, তালুকে কি করছে, ছুঁয়ে দিচ্ছে। আর এটা যেটা আমাদের মূর্ধা, সেটা দেখেন ট, ট্রেন ট্রেন ট্রেন, ট ট ট, টাকা টাকা। তো এই যে ট ট যখন বলছি তখন আমাদের জিহ্বাটা এরকম ছিল, এভাবে হয়ে যাচ্ছে, এভাবে হয়ে সেটা তালু এবং জিহ্বার, তালু এবং দাঁতের ইন্টারমিডিয়েট একটা অংশে কি সেটা লাগছে। তালুর পরে কিন্তু আবার কি, ওই যে দন্তমূলের একটু কি আগে, সেই জায়গাটার নাম কি বলছে, সেই জায়গাটার নাম বলছে মূর্ধা, সেই জায়গা তালুর পরে আর আমাদের দাঁতের আগে, দাঁতের গোড়ার একটু আগে আর কি, ওটাকে বলছে মূর্ধা। দেখেন আমরা ট ঠ ঠ, ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, ঠ ঠ উচ্চারণ করলে ঠ। এই যে জিহ্বাটা কিন্তু শটান ছিল, এরকম হয়ে যাচ্ছে, যে ওপরে কি করছে, ছুঁয়ে দিচ্ছে। কাকে ছুঁয়ে দিচ্ছে, তুমি ছুঁয়ে দিলে হয় কি যে হয়ে যায়, কি হয় আচ্ছা, কাকে ছুঁয়ে দিচ্ছে বলেন, এই যে মূর্ধাকে ছুঁয়ে দিচ্ছে। তা আশা করি বুঝেছেন এই জিনিসটা। সো এই যে এগুলো হচ্ছে আমাদের কি বর্ণ গেল, আমাদের যে বর্ণ গেল মূর্ধাটা বুঝতে পেরেছেন কিনা, এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলেও কমেন্টে জানাবেন। আচ্ছা, তো ঠিক আছে, আমাদের এই অংশটুকু আশা করছি ক্লিয়ার। তারপরেও আপনারা কমেন্ট করতে থাকেন কোনো প্রবলেম হলে, ঠিক আছে, কমেন্ট করবেন। কোনো জিনিস না বুঝলেও, কোনটা বুঝতে প্রবলেম হচ্ছে সেটাতেও আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। ও নো, আচ্ছা ক্লিয়ার স্যার, নিপা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ নিপা। আচ্ছা, এখানে আমরা পরের অংশ যাই, জিহ্বা। এখানে দেখেন আমি এগুলো আবার বলছি, এই যে ক খ গ ঘ, এখানে যেটা আছে ক খ গ ঘ, মজা করে বুঝতে পারছি গুরু। হ্যাঁ, আচ্ছা চৌধুরী ভাইয়া বলছে, থ্যাংক ইউ চৌধুরী ভাইয়া। আচ্ছা, তো এখানে বলছে ক খ গ ঘ, এটা জিহ্বামূলীয় ক, একবারে ডাইরেক্ট জিহ্বার গোড়া থেকে চলে আসছে, বা এটাকে যে অতএব দিয়ে এখানে কণ্ঠ দেওয়া আছে, এটাকে কণ্ঠ বলা যায়, জিহ্বামূলীয় বা কণ্ঠ, ঠিক আছে, জিহ্বামূলীয় বা কণ্ঠ, ঠিক আছে ভাইয়ারা। আচ্ছা, পাইসতে পেয়েছি গুরু, পাইসতে না ভাইয়া, বাঁচতে পারছো না মামুর বেটা, বাঁচতে পারছি না, আমাদের রাজশাহীর কথা। হ্যাঁ, তো জিহ্বামূলীয় বা কণ্ঠ হচ্ছে কি একবারে গোড়া থেকে, গলার গোড়া থেকে। তালু হচ্ছে কি বলেছি, তালব্যকে কিন্তু ঘৃষ্ট বলা হয়। হ্যাঁ, তালব্যকে কিন্তু ঘৃষ্ট। হ্যাঁ, কেন ঘৃষ্ট, এটা একটু ঘষে দিয়ে আসে, কাকে ঘষে দিয়ে আসে, কাকে, ওই যে আমাদের তালুকে ঘষে দিয়ে আসে। দেখেন এমন প্রারম্ভিক ইনিশিয়াল স্টেজে কিন্তু একটু স্পর্শটা হয়, স্পর্শটা একটু মানে ওই যে ঘর্ষণ হয় না, একটা কিছু ঠেলা দিয়ে নিয়ে গেলেন আপনি, একটা মেঝেতে ঠেলা দিলেন, ঘর্ষণ হবে না, ওরকম একটু ঘর্ষণের সৃষ্টি হয়, তার জন্য এটাকে ঘৃষ্ট বলছে। আর এখানে দেখেন পশ্চাৎ দন্তমূলীয় বলছে, এই যে ত থ দ ধ ন, এটা আসলে দন্ত বলে বা পশ্চাৎ দন্তমূলীয়, মানে জিহ্বার একটু কি, সরি এটা আমি ভুল বলেছি, এই যে ট ঠ দ ধ মূর্ধন্য, এটা পশ্চাৎ দন্তমূলীয় বা এটাকে মূর্ধা বলে, এটা আমরা মূর্ধা পড়েছি, মূর্ধাই পড়বো, বা পশ্চাৎ দন্তমূলীয়, এখানে একটু ওপর নিচে হয়ে গেছে, যে পশ্চাৎ দন্তমূলীয় হবে ত, মানে দাঁতের গোড়ার পরের অংশটুকু, ওইটাই হচ্ছে মূর্ধা, ওইটাকে আবার পশ্চাৎ দন্তমূলীয় বলে। তা আপনারা যদি আবার পশ্চাৎ দন্তমূলীয় না বুঝেন, সেটা মূর্ধা যেটা সেটাই পশ্চাৎ দন্তমূলীয়। আর দন্তমূলীয় মানে দাঁতের গোড়া, যেটা দন্তবর্ণ, এই যে ত থ দ ধ দন্তন্য, আর ওষ্ঠ, এই যে প ফ ব ভ ম, এটা ওষ্ঠ, নিচে হয়ে গেছে, ওপর নিচে হয়ে গেছে। আসলে এটা আমি তো যখন করি, এটা যখন আমি লিখি তখন তো ঠিক ছিল, এখন পরে আবার এটা যখন আমি প্রেজেন্টেশন বানাইছি তখন হয়তো একটু এদিকে দিক হয়ে গেছে। তো যাই হোক, একটু বুঝে নিয়েন। আচ্ছা, আমরা এবার পরের অংশে চলে আসি। পরের অংশে দেখেন আমাদের এই 25টা বর্ণকে, দেখেন 25টা বর্ণকে কি বলা হয়, স্পৃষ্ট ব্যঞ্জন বলা হয়। স্পৃষ্ট যেগুলো, এগুলো স্পর্শ করে। কিন্তু তবে দেখেন আমরা তো পুরাতন ব্যাকরণ মুনির চৌধুরী স্যারের যে ব্যাকরণটা, সেটাই ম্যাক্সিমাম ফলো করি। তো মুনির চৌধুরীর ব্যাকরণে দেখেন, যেটা 2020 সালে ছিল, ক থেকে ম পর্যন্ত, 25টা, এই 25টা বর্ণকেই কি আমরা স্পর্শ বর্ণ বলি। স্পর্শ আমরা এখানে মনে রাখবো, ক থেকে ম, ক থেকে ম এতে হয় কম, ক আর ম, কম, ক
কম 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 ছুলে মানে কম ভাবে ধরলে কি হয়, স্পর্শ হয়। তো ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ। তো দেখেন আমাদের হচ্ছে 25টা, আমরা নবম দশম শ্রেণীর যে মুনির চৌধুরীর বই সেখানে 25টা, আমরা 25টাই শিখি। কিন্তু বাংলা একাডেমি আবার কি করেছে দেখেন, বাংলা একাডেমি 16টা। বাংলা একাডেমি কি করেছে, বাংলা একাডেমি বলছে না 16টা। কি বর্ণ, স্পর্শ বর্ণ বাংলা একাডেমি বলে দিয়েছে 16টা। আবার নবম দশম শ্রেণীর এখনকার যে 21 সালে যে বইটা সেখানে আবার 20টা দেওয়া আছে। তো ভাই আমরা পরীক্ষাটা আসলে কি দিব, পরীক্ষাটা আসলে আমি যেটা সাপোর্ট করব সেটা হচ্ছে বাংলা একাডেমি বলেছে 16টা ফলো করতে হবে। ঠিক আছে, বাংলা একাডেমি যে 16টা বলেছে সেই 16টা ফলো করতে হবে। ঠিক আছে, আর তারপরেও যদি ফলো করি তাহলে আধুনিক যেই মানে আমাদের 9-10 এর যে বইটা বর্তমানে সেটাতে দেওয়া আছে 20টা, সেটা ফলো করা উচিত। আর যদি 25টা অপশনে থাকে 25টা দিবেন। হ্যাঁ, এটা নিয়ে একটু ডাউট হয়ে গেল। ডাউট কেন হয়ে গেল বুঝলেন? ডাউটটা হলো এজন্যই যে দেখেন ব্যাপারটা হয়ে গেছে কি, আমাদের আগে মুনির চৌধুরী স্যারের বইয়ে দেওয়া ছিল একটা, পরে বাংলা একাডেমি আবার আর এক রকম। এই যে এটা কোনো সিস্টেম নাই, বুঝছেন? এক একজন এক একটা বই লেখে আর এক এক রকম করে কি হয়ে যায়, এই যে আমাদের সিস্টেম হয়ে যায়। ঠিক আছে, তো এখানে দেখেন, তো এখানে যে 16টা হলে তো 9টা বর্ণ বাদ গেল, 20টা হলে তো কয়টা বর্ণ বাদ গেল, 20টা হলে দেখেন আরো 4টা বর্ণ কি বাদ যাচ্ছে। এই যে 21 সালের যে বইটা এখানে 4টা না 5টা বর্ণ বাদ যাচ্ছে 25টা থেকে 20টা। আর আমাদের আগের বইয়ে ছিল 25টা। আমরা এই 25টাই মূলত শিখবো এবং এভাবে আমরা প্র্যাকটিস করবো, কিন্তু তবু আমাদের ব্যতিক্রম গুলো জেনে থাকা ভালো। তো আচ্ছা আমরা একটু আগের স্লাইডে যাই। দেখেন বাংলা একাডেমি কি কি বলছে। বাংলা একাডেমি নাসিক্য গুলো উ ইয়, হ্যাঁ, এই যে মূর্ধন্য দন্তন্য ম, এগুলোকে বাদ দিয়ে দিয়েছে। তারপর তালব্য গুলোর আরেকটা নাম কি, ঘৃষ্ট গুলোও বাদ দিয়ে দিয়েছে। তো বাংলা একাডেমি বাদ দিল এই 5টা, আর এইখানে এই পাশেও 5টা, কিন্তু এটা তো এই 5টার সাথে চলে গেছে ইওটা। তো এই পাশে আর কয়টা থাকলো, 4টা, চ ছ বর্গীয় জ ঝ, এটাও বাদ দিয়ে দিয়েছে। ঘৃষ্ট বর্ণ বা স্পর্শ বর্ণ থেকে বাংলা একাডেমি বাদ দিয়ে দিয়েছে এই 4টাকে, এই 5টাকেও বাদ দিয়ে দিয়েছে। তাহলে বাংলা একাডেমি থাকলো কয়টা, 16টা, টোটাল 9টা বাদ গেল। কয়টা বাদ গেল, বাংলা একাডেমির মতে আধুনিক বাংলা যেই অভিধান আছে সেখানে বলা হয়েছে কি ব্যাকরণ, হ্যাঁ সেখানে বলা হয়েছে কি যে স্পর্শ বর্ণ বা স্পৃষ্ট বর্ণ কয়টা, 16টা। কিরকম কথা বলেন তো, এক একজন এক এক রকম কথা বলে, তাহলে কি হয় বলেন? আচ্ছা, তো এই ব্যাপার গেল। এই ব্যাপার যাওয়ার পরে আচ্ছা সাউন্ড সবকিছু কি ক্লিয়ার? এবার দেখেন আমাদের ইসে যেটা করা হয়েছিল, আমাদের 2021 সালের যে বাংলা ব্যাকরণ বইটা সেটাতে আবার নাসিক্য গুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে 5টা আছে, এই 5টা নাসিক্যকে বাদ দেওয়া হয়েছে। তাহলে ওই 21 সালের ব্যাকরণের বই অনুযায়ী ক থেকে কি এই যে ম পর্যন্ত না, ঠিক এই ভ পর্যন্ত কোনগুলো বাদ, এই যে নাসিক্য বর্ণগুলো, পঞ্চম যে বর্ণটা সেগুলো বাদ। ঠিক আছে, তো এভাবে আমাদের পড়তে হবে। এখন আমরা পড়বো এই যে স্পর্শ স্পৃষ্ট এই ব্যঞ্জন গুলো তো বললাম, আমাদের এই ছকটা আরেকটু পড়া লাগবে, এই ছকটা আমরা আরেকটু পড়বো। দেখেন আমাদের এই যে বর্গীয় যে বর্ণগুলো আছে, বর্গীয় বর্ণগুলোর মধ্যে কোনো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে কমেন্ট করে জানান। আচ্ছা, কোনো কি প্রবলেম হচ্ছে? প্রবলেম অনেকক্ষণ থেকে কমেন্ট পাচ্ছি না, তাই বলছি কোনো প্রবলেম হচ্ছে? প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? পরে দেখা গেছে আমি বেকার পড়াচ্ছি আর আপনারা কিচ্ছু বুঝতে পারছেন না। হ্যাঁ, তো দেখেন আমাদের আরো কিছু অংশ এখানে, আমরা তো উচ্চারণ স্থান জেনেছি, এখানে আমাদের আরো কিছু অংশ জানা লাগবে, সেগুলো আমরা জানবো। তো যাই হোক, এখানে কি কোনো প্রবলেম হচ্ছে না? কোনো প্রবলেম হচ্ছে না। কোনো প্রবলেম হলে জানাবেন ভাইয়ারা। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমাদের এই যে ক খ চ ছ ট ঠ, এই যে আর ত থ প ফ, এগুলো যখন আমরা উচ্চারণ করলে সেখানে কম্পন বা অনুরণন, কি বললাম বলেন তো? কম্পন বা অনুরণন হচ্ছে না। কম্পন বা অনুরণন যেহেতু হচ্ছে না, এটা কম্পন বা অনুরণন হচ্ছে না, তার জন্য এগুলোকে বলা হয় ঘোষ, অঘোষ হচ্ছে না, তাহলে অঘোষ। কম্পন, কাপাকাপি হচ্ছে না। আপনি এখন কাপাকাপি মাপতে যায় না ভাই, আল্লাহর রাস্তায় এটা মাপতে যায় না, মাপতে গেলে ভুল করে দিবেন। আপনার কাছে মনে হবে যে না ভাই ক খয়েই কাপাকাপি হচ্ছে, হ্যাঁ গ ঘ মতে কি কাপাকাপি হচ্ছে না, তখন আপনি এটাকে ঘোষ বলে দিবেন, এটা টানা টিটিএম টানা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? আর এটা করা যায়,
এটা আসলে হ্যাঁ আমরা ওভাবেও পরীক্ষা করতে পারি, কিন্তু আমরা তো অত বড় ব্যাকরণবিদ হয়ে যাইনি। ব্যাকরণবিদরা খুবই এটা সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা কি সূক্ষ্মাতি সূক্ষ্ম হচ্ছে একটা মানে হয় আর কি, কম্পন বা অনুরণনের সৃষ্টি হয়। ক খ চ ছ ট ঠ, এই যে এই প্রথম দুই কলামের, এই যে আমাদের বর্গীয় বর্ণগুলোর 25টা বর্গীয় বর্ণের প্রথম দুই কলামের এই যে এই কলাম আর এই কলামের বর্ণগুলোতে কম্পন বা অনুরণনের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? কম্পন বা অনুরণনের সৃষ্টি হয়। তার জন্য এই অনুরণনের সৃষ্টি হয় না, তার জন্য এগুলোকে আমরা অঘোষ বলবো। আর ঘোষে এই যে 3 নাম্বার 4 নাম্বার এবং 5 নাম্বার কলামটা, এটাতে আমাদের গলায় কি অনুরণন বা কম্পনের সৃষ্টি হয়, অনুরণন বা কম্পনের সৃষ্টি হয়। তাই এরা 3 জন ঘোষ আর এরা 2 জন, এই দুই কলাম কি অঘোষ, আর এই 2 কলাম কি ঘোষ। কেন? কারণ এখানে বলবেন কম্পন হয় না, আমাদের গলাটা কাঁপে না সেভাবে। একটু দেখা যায়, দেখেন ক খ গ গ গ, গতে একটু বেশি কাঁপে, বাকিগুলো তো বেশি বেশি কাঁপে। হ্যাঁ, ঘ একটু হ্যাঁ ঘর ঘর হয় বা একটু বেশি কাঁপে, কম্পন বা ওটাকে বলে অনুরণন, এটা হয়। তার জন্য এগুলোকে আমরা বলবো, এগুলোতে যেহেতু অনুরণন বা কম্পন হয় না তাই অঘোষ, এগুলোতে অনুরণন বা কম্পন হয় তাই ঘোষ। এবার আমি আপনাদেরকে অল্প প্রাণ এবং মহাপ্রাণ বোঝাবো, ঠিক আছে? এটা আপনারা অনেকেই জানেন। আপনারা এখানে হাতে টিস্যু বা তুলা নেবেন, হাতে তুলা নিয়ে এরকম বলবেন ক খ, খ বলবেন তুলাটা হালকা একটা তুলা নেবেন, খ বলবেন তুলাটা দেখবেন পড়ে গেছে, কিন্তু ক বলার সময় তুলাটা পড়বে না। ক খ, খ বলবেন তুলাটাতে একটু বেশি বাতাস পড়বে, তুলাটা পড়ে যাবে। গ বলবেন তুলা পড়বে না। ঘ, তুলা রাখেন বা একটা টিস্যু যদি এভাবে ধরে রাখেন, টিস্যুটা দেখবেন বেঁকে গেছে, যখন ক বলবেন বাঁকবে না। খ খ বেশি বাতাস বের হবে, খয়ে কি টিস্যুটা বেঁকে যাবে। গ বলবেন টিস্যুটা পড়বে না। ঘ বলবেন টিস্যুটা পড়ে যাবে। বা ওভাবে এখন আমার কাছে টিস্যু বা তুলা নেই, আপনারা ওই যে হাতে যদি গন্ধ হয়, হ্যাঁ নোংরা জিনিস ধরে ফেলেন, তখন তো হাতে গন্ধ হয়, গন্ধ আমরা শুকি কিভাবে? এভাবে নাকের কাছে হাতটা নিয়ে এসে ক, দেখেন বাতাস ফিল করবেন। ক খ গ ঘ, ক খ, কয়ে কম বাতাস, দেখেন ক কম বাতাস, খ বেশি বাতাস লাগছে আমার হাতে, গ কম বাতাস, ঘ বেশি বাতাস, হ্যাঁ ওতেও কি কম বাতাস। তাহলে দেখেন যেখানে বেশি বাতাস হবে সেটা হচ্ছে মহাপ্রাণ, আর যেখানে কম বাতাস হবে সেখানে অল্প প্রাণ। সেম ভাবে ওষ্ঠ বর্ণগুলো পড়ি, দেখেন প ফ, প কম বাতাস, ফ ফ বেশি বাতাস, প ফ ব কম বাতাস, ভ হ্যাঁ বেশি বাতাস, ভয়ে বেশি বাতাস, ময়ে আবার কম বাতাস। ঠিক আছে? তো যেগুলোতে বাতাসের চাপ কম, সেগুলোকে আমরা বলবো অল্প প্রাণ। যেগুলোতে বাতাসের চাপ বেশি, আমার হাতে বেশি বাতাস স্পর্শ করতে পারছি, সেগুলোকে বলবো মহাপ্রাণ। তবে আপনি কি ক্লাসরুমে পরীক্ষাতে পড়বে তখন এভাবে বাতাস কম বেশি চেক করবেন না, সেটা আপনাকে জেনে থাকা লাগবে, সেভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। ওখানে যে আর করলে হবে না, পরীক্ষার হলে বসে আর এটা আবিষ্কার করলে হবে না, আগে থেকে আবিষ্কার করে সেটার এক্সপার্ট হয়ে যেতে হবে। ঠিক আছে? সেই ছবিটা ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো আমাদের কি মেমোরির মধ্যে সেট করে রাখা লাগবে। ঠিক আছে? তো আমরা পড়ছি আবার, দেখেন তো যেটা বলছিলাম, তো এখানে দেখেন এটাতে দেখেন কম বাতাস বললাম, খয়ে আবার বেশি বাতাস, গয়ে কম বাতাস, ঘয়ে আবার বেশি বাতাস, উমতে আবার কি কম বাতাস। ঠিক আছে? তাহলে দেখেন বেশি বাতাস কোথায় কোথায় হলো, এই যে দ্বিতীয় কলাম এবং চতুর্থ কলাম। তো এগুলোতে যেহেতু বাতাসের চাপ বেশি থাকে উচ্চারণের সময়, তাই এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা মহাপ্রাণ বলবো। এগুলোকে কি বলবো? মহাপ্রাণ, বাতাসের চাপের তারতম্যের উপর ভিত্তি করে। আর এগুলোতে যেহেতু বাতাস কম, তাই এগুলোকে আমরা বলবো অল্প প্রাণ। এই নাসিক্য গুলোও কিন্তু অল্প প্রাণ, মনে থাকবে, নাসিক্য গুলোও অল্প প্রাণ। আপনারা কি কিছু বুঝতে পারছেন? একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? একটু কমেন্ট করে জানাবেন যে সবকিছু কি বুঝতে পারছেন, একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, অ্যাক্টিভ থাকা লাগবে। কোনো প্রবলেম হলে সাথে সাথেই কিন্তু আমাকে থামাতে হবে, যে বস, ভাই, চাচা, খালু, মামা, গুরু,
হ্যাঁ গুরু, আপনি একমাত্র শিক্ষা গুরুর মর্যাদা নিয়ে মনের মাধুরী মিশিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কষ্ট করে আমাদের বোঝাচ্ছেন, আপনার জন্য অনেক শুভকামনা। আচ্ছা চৌধুরী ভাইয়া, আমার তো এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব, চেষ্টা করবেন আমি সুস্থ থাকি এবং আপনাদেরকে কিছু করতে পারি। অনেকে তো আপনারা ইতিমধ্যে অনেক রাগ করে ফেলছেন আমার উপর, কালকে ক্লাসটা নিতে পারিনি ভাইয়া, কারেন্ট ছিল না বলেন। তো একবার হচ্ছে আমি হচ্ছে বাসা চেঞ্জ করেছি, তো এই যে টিভি সেট করেছি, বোর্ডটা সেট করতে পারিনি, হোয়াইট বোর্ডটা, তো ক্লাস নেব, তো সেই মুহূর্তে আবার কারেন্ট চলে গেছে আপনার প্রায় 9:15 দিকে। তো ভালো কথা, কারেন্ট চলে গেছে, আবার চলে এসেছে 35-36 দিকে, তো তারপরে তো আবার ইমিডিয়েটলি আসা যায় না। আমি একটু সব সেট আপ করে আসতে যাব, আবার অন করব, তার 1-2 মিনিট আগে আবার কি হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। তো ওভাবে এনার্জি থাকে না ভাই। আর জিনিসপত্র সব টেবিল খাট যা কিছু চৌকি টকি সবকিছু ছিল সেগুলো আবার নিয়ে আসা লাগছে। তো আমি তো আবার কি প্রকারে বা কি পরিমাণে ঘামি সেটা আপনারা জানেন। তো এই জন্য আপনারা অনেকে কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। আর আমারও নেট ছিল না, ওভাবে এনার্জি ছিল না, খুবই টায়ার্ড হয়ে গেছিলাম ভাইয়ারা। তো কালকে ক্লাসটা নিতে পারিনি। আর আমাদের ক্লাস একটু বেশি হবে, আমরা বলেছি সপ্তাহে 2টা ক্লাস, সপ্তাহে 3টা বা 4টাও ক্লাস নিয়ে নিব, কিন্তু খুব সুন্দরভাবে শেষ করে দিব। আর আমি চেষ্টা করি যে স্টুডেন্ট যেন বুঝে সেভাবে বোঝানোর। আমি কিন্তু খুব গদ বাঁধা কথা, খুব কঠিন কথা এগুলো আমি বলি না, যেন আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, আমি এমন কথা বলবো, কথা হতে হবে প্রাঞ্জল, যেটা আমার অডিয়েন্স বুঝবে। হ্যাঁ, আমি একবারে সেই অগা জগা কথা বলে ফেললাম যেগুলো কেউ বুঝলো না, তাহলে হলো? তো একটু দোয়া করবেন, ঠিক আছে? আর আমার সাথে এভাবে আপনারা সাপোর্ট দেবেন, তাহলে আমি আপনাদের সাপোর্ট পেলে আমি অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? আদারওয়াইজ আমি শূন্য, আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ ভাইয়ারা, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন। সাউন্ড সবকিছু এভরিথিং ওকে কিনা একটু জানাবেন। আমরা পরের টপিকসে চলে যাই। নাসিক্য বর্ণগুলো কি অল্প প্রাণ? জি আপু, নাসিক্য বর্ণগুলো অল্প প্রাণ। বলে দেখেন, প ফ ব ভ ম। প অল্প প্রাণ, ফ বেশি, প ফ, ব অল্প, ব ভ, ভয় আবার বেশি, ম ম কত সাদা মাটা, কোনো ঝামেলা নাই। ম ম ম ম অত বেশি বাতাস, অল্প প্রাণ, ঠিক আছে? অল্প প্রাণ। তো ঠিক আছে, তো আমরা এই অংশটুকু অল্প প্রাণ মহাপ্রাণ বুঝলাম, ঠিক আছে? আমরা অল্প প্রাণ মহাপ্রাণ আশা করি বুঝেছি। এটা ক্লিয়ার হলে আমরা পরের অংশে চলে যাব, ঠিক আছে? আমরা কোথায় চলে যাব বলেন তো? আমরা চলে যাব পরের অংশে। ওকে, আমরা চলে যাচ্ছি পরের অংশে। আপনাদের কমেন্ট গুলো একটু পড়বো, কমেন্টে একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, তো আমরা পরের অংশে চলে যাই, কোনো জানাবেন। তো এটা তো আমরা পড়েছি, আমরা এগুলোও পড়েছি। আমরা এবার এই বর্ণগুলো পড়বো। দেখেন এই বর্ণগুলো দেখেন, অন্তস্থ বর্ণ 4টি। অন্তস্থ বর্ণ 4টি আমরা কিভাবে মনে রাখবো? অন্তস্থ বর্ণ 4টি, আবারও দেখেন অন্তস্থ বর্ণ 4টা কোথায় ছিল এগুলো আমরা একটু দেখি। আমাদের অনেক আগে ব্যাক করতে হবে। এই যে অন্তস্থ বর্ণ দেখেন এখানেই আছে। এই যে অন্তস্থ বর্ণ দেখেন, অন্তস্থ জ, র, ল, আর এখানে একটা অন্তস্থ জ, র, ল, এখানে একটা ব লুকিয়ে আছে। তো অন্তস্থ জ, র, ল, আর একটা এখানে কি লুকিয়ে আছে? ব। এই বটার উচ্চারণ আসলে হয় না, আমরা উচ্চারণেও এটা খুব ভালোভাবে শিখবো, ঠিক আছে? তো অন্তস্থ জ, র, ল এবং ব এগুলোর উচ্চারণ হয় না, আর কি, ওই বটার উচ্চারণ হয় না। হ্যাঁ, তো অন্তস্থ বর্ণগুলো আমরা এবার জানবো। দেখেন, অন্তস্থ বর্ণ হচ্ছে, আমরা মনে রাখবো, অন্তে থেকে অন্তস্থ। হ্যাঁ, অন্তস্থ বর্ণ অন্তে রবে জল, রবে, র, ব, জ, ল। তো অন্তস্থ বর্ণ আমাদের কয়টা বলেন? এই যে ব, র, জ, ল, বা র, ব, জ, ল। তাই র, ব, জ, ল, এই 4টাকে আমরা কি বলবো? অন্তস্থ বর্ণ বলবো। কি বলবো ভাইয়ারা? অন্তস্থ বর্ণ। আমরা কিভাবে মনে রাখবো 4টা অন্তস্থ বর্ণ? অন্তে রবে জল, অন্তে রবে জল, ঠিক আছে? অন্তস্থ বর্ণ হচ্ছে 4টা। অন্তস্থ ধ্বনি হচ্ছে 3টা। অন্তস্থ ধ্বনি 3টা কেন? আপনাদের এতক্ষণ এগুলো আমার না বুঝিয়ে দেওয়াও আমার বুঝিয়ে দেওয়া লাগবে না আর কি, না বুঝালেও হবে। দেখেন অন্তস্থ জ, ওই যে আমাদের বললাম তুই যা, এটাও যা। আর বললাম ইনি আমার যা, ওই যে ভাসুর যা, ননদ বলেন না আপনারা, তো ইনি আমার যা, 2 জায়ের কি পার্থক্য আছে উচ্চারণে। তো অন্তস্থ জ, যা। তারপর বললাম জাকাত, তো আমরা অন্তস্থ জ দিয়ে লিখি, কিন্তু উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এই যে অন্তস্থ জয়ের আসলে নিজস্ব উচ্চারণ যেহেতু নাই, উচ্চারণই যেহেতু আর নাই,
উচ্চারণ না থাকলে ও কি আর বর্ণ হলো, ঠিক আছে, ও কি আর ধ্বনি হবে? ধ্বনি হবে না। তো অন্তস্থ জ বাদে র ব ল, র ব ল। হ্যাঁ, এই যে রুবেল, এভাবে মনে রাখবেন, রুবেল, এই রুবেল হচ্ছে কি ধ্বনি, রুবেল হচ্ছে ধ্বনি, চিত্রনায়ক রুবেল, ধ্বনি না, অনেক সিনেমা করছে, সিনেমা করলে তো অনেক টাকা পাবে, আর এভাবে ধ্বনি হয়ে যাবে। ওকে, তো অন্তস্থ বর্ণ আমরা দেখলাম। এখানে দেখেন অন্তস্থ জ, র, ল, ব, এগুলো নিয়ে আরো আরো কথা আছে। দেখেন র কে বলা হয় আবার কম্পন জাত, র কে কি বলা হয়? কম্পন জাত। কম্পন জাত কেন বলা হয়? আচ্ছা, আমরা একটু এখানে দেখবো। দেখেন আমরা এখানে দেখবো যে র কে কি বলা হয়? কম্পন জাত কেন বলা হয়? আচ্ছা, সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? একটু জানাবেন। হ্যাঁ, আমি একটু কমেন্ট গুলো করতে থাকেন। ভালো বুঝতে পারছি স্যার। আরমান হোসেন, থ্যাংক ইউ ভাই। আরমান হোসেন খুবই ভালো, সবগুলো ক্লাস করে। হ্যাঁ, আমি তো খুবই ইমপ্রেস। আচ্ছা, আরমান হোসেন ভাই কন্টিনিউ করবেন, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তো আমরা যেটা পড়ছিলাম অন্তস্থ জ, র, ল, ব, র, র, আমরা রটাকে কেন কম্পন জাত বলছি? দেখেন চানাচুর, 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 এই যে রটাকে এই যে এরকম একটা কি করতে পারি আমরা, বলেন? রটাকে আমরা এরকম একটা কি, এই যে এই যে একটা কি একটা কম্পনের সৃষ্টি হয় না, চানাচুর, চার। হ্যাঁ, চার। এই যে রটা একটু কাঁপিয়ে দেয়, চানাচুর, এই যে রটা কি কাঁপিয়ে যায়, তার জন্য এটাকে কম্পন জাত। অন্তস্থ বর্ণগুলো অন্তে রবে জল, এভাবে মনে রাখবো যে চারটা। আর চানাচুর, এই যে রটা একটু কি কাঁপাকাঁপি করে, তার জন্য এটাকে কম্পন জাত বলবো, ঠিক আছে। তরল, তরল দেখেন, তরল, তরলে র এবং ল আছে, তরলে র এবং ল আছে। হ্যাঁ, এবং র এবং লকে তরল বর্ণ বলা হয়, ত্বকে কিন্তু না। র এবং লকে, র এবং লকে কেন তরল বর্ণ বলা হয় এটা একটু আপনাদেরকে বুঝায়। ওই যে দেখেন মেসি যখন গোল দেয়, আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি, গোল, ঠিক আছে, গোল। এই যে লটা অনেক টেনে উচ্চারণ করা হয়। আপনি যদি পানিকে ঢালু জায়গায় ফেলে দেন, পানি গড়িয়ে যাবে না? গড়িয়ে যাবে, যত দূর পারবে গড়িয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে গোল, ল, লটা কি এই যে চলতে আছে, গোল। বিশেষ করে আরাবিয়ান যে কমেন্টেটররা, ওদের একটু কমেন্ট্রি গুলো দেখবেন যে গোল। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এরকম, হ্যাঁ, গোল। তারপরে কেউ ক্রিকেট খেলাতেও বাংলা ধারাভাষ্যকারে দেখবেন, এই যে বললাম চার, বা এই যে তার জন্য চারে কিন্তু কম্পন হয়, কিন্তু গোল, এই কম্পন হয় না, কিন্তু চারে কম্পন হয়, তার জন্য চারকে মানে রকে কম্পন জাত বলা হবে। কিন্তু র এবং ল এগুলো যে গোল, হ্যাঁ, গোল। তারপর আবার কি চার, হ্যাঁ, চারটা অবশ্য কম্পন হয়, তার জন্য কম্পন জাত। আর র কি হচ্ছে? র হচ্ছে আপনার কি বললাম, রকে বললাম কম্পন জাত এবং তরল, ল তরল। তরল যেমন একবারে উচ্চারণ একবারে চলতেই থাকে, টেনে বলা যায়, ওভাবে র আর ল দুইটাকে এভাবে বলা যায়। তার জন্য এগুলোকে কি আমরা তরল বর্ণ বলবো, ঠিক আছে। তরল বর্ণ আশা করি বুঝেছেন, তরল বর্ণ বুঝেছেন ভাইয়ারা? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম হবে না, প্রবলেম হবে কি? ভালো হচ্ছে। অন্তস্থ ধ্বনিগুলো আরেকবার বললে ভালো হতো। অন্তস্থ ধ্বনি বলেছি ভাইয়া, আরেকবার বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনি ভিডিওটা আরেকবার দেখে ফেলেন, তারপরেও না বুঝলে আমাকে পার্সোনালি আপনি নক করবেন, আমি আপনাকে পার্সোনালি বুঝিয়ে দিব, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা পার্শ্বিক বর্ণ বলবো। পার্শ্বিক বর্ণ ল, এই যে অন্তস্থ জ, র, ল, এই লটা আবার পার্শ্বিক কেন? পার্শ্বিক কেন একটু দেখেন, খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন আগে। হ্যাঁ, ল, 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 এভাবে বলে ল, ল। ল বলার সময় দেখেন জিহ্বাটা একটু কি, একটু বাঁকা হয়ে আমাদের দাঁতের গোড়াতে এঁটে বসছে। হ্যাঁ, ল। তো বাতাসটা কি আমাদের জিহ্বা যেহেতু দাঁতে কি একটা দেওয়াল দিয়ে দিচ্ছে দাঁতের সাথে, জিহ্বার মূলটা দাঁতের অগ্র জিহ্বাটা দাঁতের সাথে একটা কি করছে, একটা মানে কি দিয়ে দিচ্ছে, বাউন্ডারি দিয়ে দিচ্ছে, ল। তো বাতাসগুলো কিভাবে যাচ্ছে, ল, বাতাসগুলো কিন্তু এই যে গালের এই দুই পাশ দিয়ে চলে যাচ্ছে, যেহেতু সামনে ব্যারিয়ার বাধা, বাতাসগুলো দুই পাশ দিয়ে যাচ্ছে, তার জন্য এটাকে কি বলবো বলেন? তার জন্য বলবো এটাকে পার্শ্বিক বর্ণ। লকে বলবো পার্শ্বিক বর্ণ। হ্যাঁ, গানটা শুনতে খারাপ দেখা যাবে, কিন্তু খারাপ দেখা গেলেও কিছু করার নাই। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা, যাই হোক। তো এই বান্ধবী ললিতা, আমার যেহেতু বান্ধবী, বান্ধবী কি করবে, আমার পাশে বসবে। হ্যাঁ, তো ল হচ্ছে পার্শ্বিক, ললিতা ল পার্শ্বিক, ল হচ্ছে কি পার্শ্বিক। এই যে পার্শ্বিক কেন?
এই যে 2-5 দিয়ে বাতাসটা বের হয়ে যায় আমাদের মুখে, ঠিক আছে। আচ্ছা, মনসেফা ইসলাম, ভালো লাগছে, থ্যাংক ইউ, ভালো লাগছে। অন্তস্থ ধ্বনিগুলো আরেকবার অন্তস্থ ধ্বনি বলেছি। আর স্যার আজকে ক্লাস অফ করে দিন। কেন রে ভাইয়া, আর একটু বাকি আছে। হ্যাঁ, একটু নিয়ে অফ করে দিব, কালকে নিতে পারিনি, আজকে যদি আবার অফ করে দিই। হলো, এখানে দেখেন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বা অনুবর্ণ বলে। আগে আমরা ফলা বলতাম, এখন অনুবর্ণ বলা হয়। ফলা 6টা, আমরা মনে রাখবো। কার ছিল 10টা, অবাদে বাকি সবগুলোর কার ছিল আমরা স্বরবর্ণে পড়েছি। কিন্তু ফলা আছে কয়টা বলেন? ফলা আছে আমাদের কয়টা বলে ফেলেন? ফলা আছে, ফলা 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 হচ্ছে আমাদের কয়টা? ফলা হচ্ছে 6টা। ফলাগুলো আমরা কিভাবে মনে রাখবো? অনেক ভাবে মনে রাখে। মনে রবে জল, এই যে ম ন রবে জল, জল বানানটা বর্গীয় জ হয়, কিন্তু এখানে আমরা অন্তস্থ জ দিয়ে লিখবো, কারণ বর্গীয় জ ফলা নেই, অন্তস্থ জ ফলা আছে। ম ন র ব জ ল, এই যে 6টা হচ্ছে ফলা। আবার যৌবনে মরল বা যৌবনে মরলো যৌবনে মরল, যৌবনে তো দেখেন যে খুবই মাস্তানি দেখাই বেড়ায়, হ্যাঁ, খুবই ফুটানি দেখাই বেড়ায়, হ্যাঁ, লাট সাহেবের বেটা, বুঝছেন? যৌবনে খুবই কি এই দেখায় বেড়ায়, মহড়া দেখা বেড়ায়, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমার আরেকজন স্টুডেন্ট মুসলিমা তাবাসসুম বলছে বলো রমজান, হ্যাঁ, বা বল রমজান, সাবাস। এরকম নিজেরা টেকনিক, এগুলো তো আসলে নিমনিক, এগুলো টেকনিক। আমি এভাবে পড়াচ্ছি, কেউ আবার এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড আছে, সে এমনি মনে রাখতে পারবে, বলে স্যার এগুলো মগা, স্যার এগুলো কি বলে, আমরা তো এবার এমনি মনে রাখতে পারি। তো এগুলো এভাবে টেকনিকের সাহায্যে আমাদের তো ধারণ ক্ষমতা, মেমোরির ধারণ ক্ষমতা সীমিত। আমরা যদি টেকনিক গুলো ফলো করি তাহলে মনে রাখতে সুবিধা হবে। মনে রবে জল, যৌবনে মরল, যমুনার বল, মনে বড় জ্বালা, মজার লবণ। কত ভাবে মনে রাখবেন ভাই, এভাবে টেকনিক বানিয়ে ফেলবেন। বিভিন্ন জন বিভিন্ন ভাবে মনে রাখে, আপনারা একভাবে মনে রাখবেন। এগুলো আমরা ফলা পড়লাম, কিন্তু আধুনিক যে আমাদের ব্যাকরণ বইটা, যে আপডেটেড ব্যাকরণ বইটা মুনির চৌধুরী স্যারের পরের, সেখানে কিন্তু ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে অনুবর্ণ বলা হয়েছে। অনুবর্ণের আবার 3টা টাইপ আছে, এই 3টা টাইপের মধ্যে একটা হচ্ছে ফলা। অনুবর্ণের 3টা টাইপ আছে, একটা হচ্ছে ফলা। তো অনুবর্ণের 3টা টাইপ একটু আপনারা পিডিএফ দিব, তখন এটা ডিটেলস পড়ে নেন। আমরা মনে রাখবো স্বরবর্ণের সংক্ষিপ্ত নাম হচ্ছে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ফলা যদি অপশনে না থেকে অনুবর্ণ থাকে, আমরা অনুবর্ণ কি করব? আনসার করব। কিন্তু যদি অনুবর্ণ ফলা 2টাই থাকে তাহলে অনুবর্ণ আনসার করব। কিন্তু অনুবর্ণ না থাকে, ফলা দেওয়া থাকে, তখন আমরা ফলা আনসার করব। ফলা তো আমরা জানি, এই যে অনেকগুলো টেকনিক মনে রাখলাম ফলা মনে রাখার জন্য। ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা, ঠিক আছে। আর রেফ, এই যে অনুবর্ণ 3 প্রকারের, একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে রেফ। রেফ তো জানেন, কার্য, ধার্য, অনার্য, সৌন্দর্য, কার্যালয়, এই বানানগুলোতে আমরা রেফ ব্যবহার করি না, এই রেফ। হ্যাঁ, আর বর্ণ সংক্ষেপ, দেখেন আমি বাক্স লিখলাম, বাক্স বা এক্স লিখলাম, এখানে যে শটা লেখা হয় সেটা কি ভালোভাবে বোঝা যায়? এগুলো হচ্ছে বর্ণ সংক্ষেপ, মানে পূর্ণাঙ্গ বর্ণটা বোঝা যাবে না। যুক্ত ব্যঞ্জনে বর্ণগুলো কি সুন্দরভাবে বোঝা যায় রে ভাইয়ারা? যুক্ত ব্যঞ্জনে বর্ণগুলো সুন্দরভাবে বোঝা যায় না, তার জন্য সেগুলোকে কি বলা হচ্ছে? বর্ণ সংক্ষেপ। এটা আপনাদের সিটে থাকবে, প্যারা নাই, চিল হবে, ফিল নিয়ে আপনারা এটা পড়ে ফেলেন। হ্যাঁ, তো এখানে আমরা পরের অংশে যাচ্ছি। দেখেন আমরা যে অন্তস্থ বর্ণগুলো বললাম, অন্তস্থ জ, র, ল, ব, কি বলেছি? অন্তস্থ জ, র, ল, ব। যে ভাই, মগা স্যার, মগা গুরু, আপনি যে বললেন এই যে প, ফ, ব, এখানেও আর একটা ব কি করে আসলো? এই বটা আসলে ওভাবে উচ্চারণ হয় না। বটা কি হয় না বলেন ভাইয়ারা? সেভাবে উচ্চারণ হয় না। এই বটা আর কি উচ্চারণটা রহিত হয়, উচ্চারণটা দমে থাকে। হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণটা তেমন ভাবে হয় না, এটা এই উচ্চারণটা তেমন ভাবে হয় না। এই যে অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, ব, এভাবে আমরা মনে রাখবো যে অন্তস্থ বর্ণ এখানেও একটা আছে। এই বটাই মূল ব, কিন্তু এই বটা আমাদের বিভিন্ন ব ফলা হিসেবে ব্যবহার হয় এবং এটা উচ্চারণ হয় না। যেমন স্বাধীন, সাদ, এই শব্দগুলোতে দেখবেন শুরুতে ব ফলা আছে। দ্বারা, এই শব্দগুলোতে শুরুতে ব ফলা আছে। হ্যাঁ, কিন্তু এই ব ফলাগুলোর উচ্চারণ হয় না। এটা হচ্ছে অন্তরের ব, এটা প্রকাশ করা যাবে না উচ্চারণটা, ঠিক আছে। তো যাই হোক, এটা একটু মনে রাখবেন। দেখেন এই যে আব্বা, এখানে বটা কিন্তু উচ্চারণ করব আমরা। আব্বা, 2টাই ব উচ্চারণ হচ্ছে। বাবা, 2টা, এই যে বটা উচ্চারণ হচ্ছে। ডিব্বা, এই যে ব, 2টা ব উচ্চারণ হচ্ছে। কিন্তু এখানে ব ফলাটা দেওয়া হয়নি। সাদ, এখানে শয়ে ব ছিল, আসলে বটা নাই, তাই ওটা পড়াচ্ছি না। স্বাধীন, স্বাধীন, এখানের বটা কি উচ্চারণ হচ্ছে? যে এই ব কি উচ্চারণ হচ্ছে? অন্তস্থ ব উচ্চারণ হচ্ছে না। আমরা কি বলি? স্বাধীন, সবসুর, দাবারা, এরকম তো আমরা বলি না রে বাবা, এরকম কি বলি? দাবারা। তো এই বটা উচ্চারণ হয় না,
এই বটা উচ্চারণ হয় না, বা আংশিক কিছুটা উচ্চারণ হয়, যেমন স্বামী, স্বামী, স্বামী এরকম বলে না, স্বামী। হিন্দিতে আবার বলে স্বাদ, স্বাদ, স্বাচ, স্বাচ, স্বাদ। হ্যাঁ হ্যাঁ, এই যে এরকম স্বামী, স্বামী। পুষ্পা 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 সিনেমাতে একটা ই আছে না, স্বামী গান আছে না, স্বামী বললাম স্বামী, ওই গানটা শুনে ফেলায়, স্বামী এরকম বলে আর কি। তো আমরা এখন তারণ জাত বর্ণ পড়বো। তারণ জাত বর্ণটা একটু খুবই ভালোভাবে বুঝতে হবে। অপশন গুলো এবং অনুবর্ণ দুইটা থাকলে কোনটা লাগাবো? অপশনে ফলা এবং অনুবর্ণ অলরেডি বলে দিয়েছি বস। অনুবর্ণ যদি থাকে, আধুনিক যে ব্যাকরণ বই সেখানে অনুবর্ণটা দেওয়া হয়েছে, তো এটা এক্সামিনার এই ব্যাপারটার প্রতি কনসার্ন বা এটার ব্যাপারে তিনি জানেন, তার জন্য অনুবর্ণ অপশনটা দিয়েছেন। তো এটা উনি জেনেই দিয়েছেন, তো আপনাকে অনুবর্ণ দাগাতে হবে, আর অনুবর্ণ না থাকলে ফলা দাগাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ হেয়ার পেন্সিল। প্রশ্নটা ইম্পর্টেন্ট ছিল, আমি যদিও এটা বলে দিয়েছিলাম। হ্যাঁ, তো এখানে দেখেন, এই যে আমরা এটা দেখেন ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গ, জ, ঝ, বলছি প, ফ, ব, ভ, ম, কত তাড়াতাড়ি বলতে পারছি। কিন্তু এটাকে আমরা বলি ডয়ে। হ্যাঁ, ডয়ে, ডয়ে কি শূন্য, ডয়ে শূন্য, ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র। হ্যাঁ, ক, খ, গ, ঘ, ঙ কত তাড়াতাড়ি উচ্চারণ করতে পারছি। প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল কত তাড়াতাড়ি উচ্চারণ করতে পারছি। হ্যাঁ, ত, থ, দ, ধ, দন্ত, ন। কিন্তু ডয়ে শূন্য র, ধয়ে শূন্য র, একটা বর্ণ উচ্চারণ করতে অনেক সময় লাগছে না? তার জন্য আমরা যখন ছোটকালে পড়েছি তখন বিদ্যাসাগরীয় বর্ণ কেন বলা হচ্ছে বলছি আপু, অতদূর যাইনি আমরা। হ্যাঁ, ঢয়ে শূন্য র, আর কি এই যে ডয়ে শূন্য র, ধয়ে শূন্য র। বলতে অনেক কষ্ট হচ্ছে না? বলতে অনেক কষ্ট হচ্ছে কিনা? অনেক কথা বলতে হচ্ছে, তারপরে এগুলো উচ্চারণ করতে হচ্ছে। তো এগুলো কি, এই ব্যাপারটা হচ্ছে কি, এই যে যখন আমরা ছোটকালে যখন আমরা বর্ণ শিখতাম, তখন আমরাকে পড়ানো হতো ডাবিন্দ্র, ঢাবিন্দ্র, ডাবিন্দ্র, ঢাবিন্দ্র, মানে তাড়াতাড়ি উচ্চারণ করার জন্য আর কি, তাড়াতাড়ি উচ্চারণ করার জন্য। এগুলো যেমন তাড়াতাড়ি উচ্চারণ করে ফেলতে পারছি, ক, খ, গ, ঘ, ঙ। হ্যাঁ, প, ফ, ব, ভ, ম। হ্যাঁ, ত, থ, দ, ধ, দন্ত, ন, ত, থ, দ, ধ, মধ্য, ন। হ্যাঁ, কিন্তু এটা ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, অনেক কষ্ট হচ্ছে না? অনেক সময় লাগছে না? কিন্তু আমরা সময় লাঘব করার জন্য, সময় কম করার জন্য, হ্যাঁ, সময় লাঘব করার জন্য, সময় যেন আমাদের কম লাগে, এজন্য আমরা কি বলছি, ডাইরেক্ট বলে দিচ্ছি, কি ডাইরেক্ট বলে দিচ্ছি রবীন্দ্র, রবীন্দ্র। হ্যাঁ, এরকম বলছি। এবার করে আমরা ছোটকালে শিখেছি, যদিও এটা সঠিক না, সঠিকভাবে উচ্চারণ না। তো এই যে এগুলো দেখেন, একটু তাড়না নিয়ে বা একটু তাড়াহুড়ো করে আমরা বলছি, তার জন্য এই বর্ণ দুটাকে তারণজাত বর্ণ বলা হয়। এই দুটা বর্ণকে কি তারণজাত। তার মধ্যে একটা কিন্তু তারণ, তারণ শব্দটাতেই আছে কি ডয়ে বিন্দু, বিন্দু বলবো না শূন্য বলবো? এখানে অনেকে বলে ডয়ে বিন্দুরা, অনেকে বলে ঢয়ে বিন্দুরা। আসলে এখানে এটাকে শূন্য বলা হয়, ডয়ে শূন্য র। শূন্য এই জন্যই বলা হয় কারণ ওগুলোর মাঝখানে একটু ফাঁকা থাকে, যদি আমরা টাইপ করলে আধুনিক ভাবে ওই মাঝখানের ফাঁকাটা দেখা যায় না। ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, শূন্য বলা হয়, মাঝখানে একটু ফাঁকা থাকে তাই। বিন্দু অনেকে বলে, তবে অ্যাকুরেট পারফেক্ট হচ্ছে শূন্য বলা, ডয়ে শূন্য, ঢয়ে শূন্য। ওকে, ডয়ে শূন্য র, ডয়ে শূন্য র। তো এটা ডয়ে শূন্য র, ঢয়ে শূন্য র, এগুলো আমরা এই যে তাড়াহুড়ো করে উচ্চারণ করি, ডাবিন্দ্র, ঢাবিন্দ্র। হ্যাঁ, অত ভাব নিয়ে উচ্চারণ করতে গেলে বা ভাব নিয়ে বলতে গেলে তো ঝামেলা। ডয়ে বিন্দু র, ঢয়ে বিন্দু র, কত কষ্টও হচ্ছে, বলতে টাইমও লাগছে, এজন্য আমরা তাড়াহুড়ো করে বলছি। তার জন্য এগুলোকে কি বলবো? এগুলোকে বলবো তারণজাত বর্ণ। ঠিক আছে, এখন আমাদের মুসলিমা তাবাসুম আপু প্রশ্ন করেছে বিদ্যাসাগরীয় বর্ণ কেন, এটা আমি অবশ্যই বলবো। বিদ্যাসাগরীয় বর্ণ মানে ওই দুটা বর্ণ প্রথম ব্যবহার করে বা প্রথম আবিষ্কার করে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমরা তার ব্যাপারেও জানবো সাহিত্য অংশে। ঠিক আছে, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেহেতু সেগুলো আবিষ্কার করেছেন, তাই তার সম্মানার্থে এই বর্ণ দুইটাকে বিদ্যাসাগরীয় বর্ণ বলা হয়। ঠিক আছে, বিদ্যাসাগরীয় বর্ণ বলা হয়। ব্যাপারটা ক্লিয়ার কি না বলেন? আমি তাহলে পরের অংশে চলে যাব, পরের অংশে চলে যাই। হ্যাঁ, বড় পাঠ। আচ্ছা, এবার আমরা পড়বো উষ্ম বর্ণ। উষ্ম বর্ণ দেখেন, এই যে তালব্য স, মূর্ধন্য ষ, দন্ত স, হ, এই যে এই চারটা বর্ণকে উষ্ম বর্ণ বলা হয়। হ্যাঁ, এই উষ্ম অর্থ হচ্ছে শ্বাস। উষ্ম অর্থ হচ্ছে কি? শ্বাস। উষ্ম অর্থ হচ্ছে শ্বাস। তো উষ্ম বর্ণ হচ্ছে কয়টা? এই যে চারটা। উষ্ম বর্ণ হচ্ছে কয়টা? চারটা। তালব্যস্য, মধ্যস্য, দন্তস্য, হ। উষ্ম অর্থ শ্বাস। এটা কিন্তু একটা পরীক্ষাতেও আসছিল যে উষ্ম অর্থ কি? উষ্ম অর্থ শ্বাস। তো এগুলোকে উষ্ম বর্ণ বলা হয়। উষ্ম বর্ণ কোনটা? তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এগুলো উচ্চারণ করার সময় আমাদের যে মুখ থেকে যে বাতাসটা বের হয়,
ঠিক আছে, ফুসফুসে যে বাতাসটা তৈরি হয়ে মুখ থেকে বের হয়, সে বের হওয়া বাতাসটা অনেক গরম থাকে, তার জন্য এগুলোকে উষ্ম বর্ণ বলা হয়। উষ্ম বর্ণ হচ্ছে শ্বাস, সেই শ্বাসটা খুব কি হয়, গরম হয়, বা এটা যতক্ষণ শ্বাস ততক্ষণ জুড়েই এটা উচ্চারণ হয়, এজন্য এগুলোকে উষ্ম বর্ণ বলা হয়। আপনাদের প্রিলির জন্য শুধু মনে রাখলেই হবে যে উষ্ম বর্ণ কয়টা। এখানে উষ্ম ধ্বনি 3টা হবে, কিন্তু এখানে 4টা টাইপিং মিস্টেক হয়েছে, 4টা দেখাচ্ছে, 4টা হবে না। এই যে মূর্ধন্য স, এটা কার মতো উচ্চারণ হয়, তালব্য স এর মতো উচ্চারণ হয়, তাহলে এটা কি হবে না বলেন, এটা উষ্ম ধ্বনি হবে না, বর্ণে থাকবে, ঠিক আছে, এটা উষ্ম ধ্বনি হবে না। উষ্ম ধ্বনি 3টা হবে, কোনটা বাদ যাবে, এই যে মূর্ধন্য সটা ক্রস কাটা 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 কাটা, তালব্য স, হ্যাঁ, দন্ত স, হ, উষ্ম ধ্বনি 3টা, বুঝেছেন, উষ্ম ধ্বনি 3টা। আমরা পরের পাঠে চলে যাই, পরের পাঠে চলে যায়। উষ্ম ধ্বনিগুলো ছিল, বা উষ্ম যে আমাদের বর্ণ ছিল, উষ্ম বর্ণ 4টা ছিল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। এই 4টার মধ্যে হ বাদে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই হ বাদে বাকি যে 3টা স, তালব্য স, এটার উচ্চারণ তালুতে, ঠিক আছে, তালুকে স্পর্শ করে। মূর্ধন্য স, এটা মূর্ধাতে, আর এটা দন্ত স, এটা কি দন্তমূলীয়, হ্যাঁ, দাঁতে, ঠিক আছে। তো এই যে এগুলো হচ্ছে কি আমাদের বলেন, এগুলো উচ্চারণ স্থান জানলাম। আর এগুলোকে শীষ বর্ণ বলা হয় কেন, তো শীষ বর্ণ বলা হয়, আমরা যখন এই যে প্রেসার কুকারে জানেন না শীষ দেয়, শীষ দেয় না, শীষ, তো প্রেসার কুকারে যেমন শীষ দিলে, আর ওই যে বখাটেরা এই যে সিটি মারে না, হ্যাঁ, মেয়েরাকে দেখলে ইভটিচিং করে, বেয়াদব বেত্তমিজ ননসেন্সরা করে না, তো এগুলো করে, হ্যাঁ, তো ওগুলো এটা শীষের মতো দেখা যায়, একটু কি দেখা যায়, শীষের মতো একটু শোনা যায়। এই বর্ণগুলো উচ্চারণের সময় একটু শীষের মতো হয়, স স স, মুখটা একটু সুচালো হয়ে বাতাসটা, এই যে সিটি মারার সময় যেমন এরকম করে, আমি বাজাতে পারি না যদিও, যে পারেন সে বাজাবেন, তো এই যে মুখটা যেমন একটু সুচালো হয়ে একটু বাতাসটা, গরম বাতাসটা বের হয়, হ্যাঁ, এই 3টার সময়, হ্যাঁ, তার জন্য এগুলোকে শীষ বর্ণ বলে। আবারও শীষ ধ্বনি কেন 2টা হলো, এই যে কতবার বলবো, আর কি বোঝাবো বল, বলছে ফুলেরই দল তুই আমারই না। আচ্ছা, তো তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এই যে মূর্ধন্য সটা আসলে উচ্চারণ হয় না, মূর্ধন্য স উচ্চারণ হয় না, মূর্ধন্য সটা তালব্য স এর মতো উচ্চারণ হয়ে যায়, তার জন্য এটাকে আমরা কি বলতে পারবো না, এটাকে বর্ণ বলবো, ঠিক আছে, কিন্তু ধ্বনি বলার সময় এটা তো নিজস্ব উচ্চারণ নাই, ওর উচ্চারণই নাই, ও ধ্বনি কিভাবে হবে, ধ্বনি তো উচ্চারণ, আমরা মুখ দিয়ে যেটা উচ্চারণ করবো সেটাই তো ধ্বনি, ঠিক আছে, তো ধ্বনি তো উচ্চারণই যেহেতু ওর নাই, ও অন্যের উচ্চারণ, তালব্য স এর উচ্চারণ, তাহলে ওর কি ধ্বনি আছে, ধ্বনি নেই। তো এই যে এখানে তালব্য স, মূর্ধন্য স, তারপর কি এই যে দন্ত স, এগুলো অঘোষ অল্প প্রাণ, কারণ এগুলোতে বেশি বাতাস বের হয় না, হ্যাঁ, বাতাস বের হয় সুচালো হয়ে, কিন্তু সেই বাতাসটা বেশি না, তার জন্য অল্প প্রাণ। কিন্তু হটা হচ্ছে ঘোষ এবং মহাপ্রাণ, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। তো যাই হোক, আমরা পরের অংশে চলে যাই, ক্লাসটা ভালোই দীর্ঘ হচ্ছে। এবার আমরা পরাশ্রয়ী বর্ণ, আমরা ক্লাসের শেষ পর্যায়ে প্রায় চলে এসেছি। পরাশ্রয়ী বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন, তো পরাশ্রয়ী বর্ণ এখানে দেখেন, পরাশ্রয়ী বর্ণ আছে কয়টা, এই যে অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো পরাশ্রয়ী আমি ক্লাসের শুরুতেই বলেছি। দেখেন এগুলো আমরা স্বাধীনভাবে, দেখেন আমিও লিখতে পাচ্ছি না, হ্যাঁ, অন্য যদি আমি তো আসলে অভ্র দিয়ে লিখেছি তাই লেখা যাচ্ছে না, অন্য আমি যদি অ্যাপস ইউজ করতাম তাহলে লেখা যেত। তো যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো স্বাধীনভাবে, এদের কি কোনো কাজ নাই, স্বাধীনভাবে এরা বসতে পারে না, তার জন্য এগুলোকে পরাশ্রয়ী, পরকে আশ্রয়ী। উকুনকে যেমন আমাদের পরজীবী বলে, উকুন কি বসতে পারে, উকুন কি করতে পারে বলেন, উকুন আমাদের কি বসতে পারে বলেন, উকুন আমাদের ছাড়া তো চলতে পারবে না, কোনো পরজীবী পোষক ছাড়া সে থাকতে পারবে না, তো এগুলো কারো সাহায্য ছাড়া সেগুলো একা একা বসবে না, তার জন্য এগুলোকে পরাশ্রয়ী, পরকে আশ্রয় করে, তার জন্য পরাশ্রয়ী, ঠিক আছে। তো এখানে আরেকটা বলা হচ্ছে যে অনুস্বর এবং কাকে বলেন, অনুস্বর এবং এই বিসর্গকে বলা হয় অযোগ বাহ বর্ণ। অযোগ বাহ কেন, অযোগ বাহ দেখেন, আমরা যখন অনুস্বার বা বিসর্গ দেব, এদের ওপরে কোনো মাত্রা থাকবে না, বামে ডানে কোনো মাত্রা থাকবে না, এদের ওপরের অংশটুকু অলওয়েজ ফাঁকা থাকবে। যেমন বাংলা, আমরা বাংলা লিখি বয়াকার অনুস্বর লয়াকারে লা, দুঃখ লিখি দয় রস্য দিয়ে বিসর্গ দিয়ে দিই খ, কিন্তু এই যে দেখেন এদের ওপরে কোনো মাত্রা থাকে না, মাত্রা মানে দাগটা থাকে না, তার জন্য এদেরকে অযোগ বাহু, এটা 2টা অংশকে, এই যে দুঃখ দয়রস্যু আর খ, 2টা অংশকে আলাদা করছে, 2টা অংশকে কিন্তু যোগ করতে পারে না, হ্যাঁ, মানে ওই মাত্রা দিয়ে যোগ করে না, কখনো করতে পারে না, তার জন্য এটা অযোগ বাহ বর্ণ বলা হয়। কয়টা, 2টা, এই 2টা একটু মনে রাখবেন, হ্যাঁ। এই যে কিন্তু চন্দ্রবিন্দু কিন্তু অযোগ কি বাহ বর্ণ না, চন্দ্রবিন্দু, চাঁদ লিখলাম আমরা, চাঁদের চয়ের ওপর তো একটা মাত্রা আছে, সেই মাত্রার উপরে কে বসছে, চয়ের উপরে কে বসছে, এই যে চন্দ্রবিন্দুটা বসে,
ঠিক আছে, ব্যাপারটা কি ক্লিয়ার? 9টায় ক্লাস শুরু করলে ভালো হয়, কারণ 11টা বেজে গেল। আমাদের ক্লাসটা একটু বড় ছিল, তাই কালকের ক্লাস এত বড় হবে না, কালকে আমরা ক্লাস নেব। আচ্ছা, রহমান, ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনাদের মতামত জানাবেন। কেউ বলছিলেন 9টা, কেউ বলছিলেন 10টা। দেখেন, আমি আপনাদের সবার কথা রাখি, কারণ আমি সবাইকে সমান অধিকার দিই। সে না হিন্দু, না মুসলিম, না বৌদ্ধ, না খ্রিস্টান, না কালো, না ফর্সা, না ছেলে, না মেয়ে, না ধনী, না গরিব, সবাই আমার ভাই, সবাই আমার বোন। ঠিক আছে, সবাইকে সমান করার চেষ্টা করি। ঠিক আছে, তো যাই হোক, আমরা শেষ করব ক্লাসটা আর অল্প কিছু সময়। তো আমরা এই যে দেখলেন পরাশ্রয়ী বর্ণগুলো দেখলেন, এই পরাশ্রয়ী বর্ণগুলোর পরে দেখেন নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ 7টি বলা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 5টা নাসিক্য বর্ণ। এগুলোকেই নাসিক্য বর্ণ, কেউ কেউ 5টা বলে, কেউ কেউ বলে 7টা। এই 5টা সহ অনুস্বর এবং চন্দ্রবিন্দুকেও নাসিক্য বর্ণ অনেকে বলে। অনেক ব্যাকরণবিদ আবার বলছে না, নাসিক্য বর্ণ এই 5টা। ঠিক আছে, এরকম বলা হয়েছে। অনেক ব্যাকরণবিদ আবার বলেছে না, অনুস্বর এবং কি চন্দ্রবিন্দু নাসিক্য বর্ণ। ঠিক আছে, তো এই যে নাসিক্য বর্ণ দেখতে পাচ্ছেন এগুলো। কিন্তু নাসিক্য ধ্বনি কয়টা, এরকম যদি প্রশ্ন করে, এটাতে কোনো আবার ডাউট নাই। এটাতে 7টা বা 5টা, এটা ডাউট আছে। ঠিক আছে, যেটা অপশনে থাকবে সেটা দেবেন। তবে ম্যাক্সিমাম বইয়ে 7টা দেখা যায়, কিন্তু অনেক অনেক কি প্রথিত যশা যেই ভাষাবিদরা আছেন তারা বলেন যে না, 5টা হবে। যেগুলোকে কাউন্ট করেন না, কেন কাউন্ট করেন না? বলে এদের তো স্বতন্ত্র কোনো উচ্চারণ নেই। এই যে অনুস্বরটা কার মতো উচ্চারণ হয়? উঁর মতো। বাংলা অনুস্বরটা উঁর মতো উচ্চারণ হয়। আমরা উচ্চারণে শিখবো, আপাতত মনে রাখেন, রং অনুস্বরটা উঁর মতো উচ্চারণ হবে, ও রং। ঠিক আছে, সেম ভাবে চন্দ্রবিন্দুটা তারা। দেখেন, তারা চন্দ্রবিন্দুরও কিন্তু স্বতন্ত্র ভাবে উচ্চারণ পাওয়া যায় না। এতক্ষণ হয়ে গেল, আমার ঘুম আসতেছে প্রচুর। আপনি যুদ্ধ করতে আসছেন, যুদ্ধ করে আপনি ঘুমাবেন রে বাবা। স্টুডেন্ট মানুষ, আপনারা জবের এক্সাম দেবেন। ঠিক আছে, জবের এক্সাম দেবে ভাইয়া রে। 10 বছর 5 বছর পড়ার পরেও অনেকে একটা জব পাইনি, এত কম্পিটিশন। বাংলাদেশের জব ক্যান্ডিডেট যতজন, পৃথিবীর অনেক অনেক গুণে শেষ করতে পারবেন না। অনেক দেশের জনসংখ্যাই তত না। ঠিক আছে, অনেক দেশের জনসংখ্যায় তত না। ঠিক আছে, যুদ্ধ করতে এসে স্যাক্রিফাইস লাগবে, যুদ্ধ করতে এসে আরামায়েশ না। আপনারা যোদ্ধা, প্রত্যেকটা স্টুডেন্ট এক একটা যোদ্ধা। তো যুদ্ধ করতে এসেছি, রেস্ট করতে না, ঘুম করতে না। ঘুম তো ঘুমাবোই রে বাবা, ঘুম তো ঘুমাবোই। ঠিক আছে, 6 ঘন্টা ঘুমালেও হবে। শাহরুখ খানকে দেখেছেন? শাহরুখ খানের কি চেহারা কি খারাপ হয়ে গেছে? শাহরুখ খান দিনে 4 ঘন্টা ঘুমায়। বলেন, আপনি 4 ঘন্টা ঘুমায়, শাহরুখ খানের কি চেহারা খারাপ হয়ে গেছে? শাহরুখ খানের কি চামড়া বসে গেছে? বাংলাদেশে যদি ওরকম 56 বছর বয়সের কেউ থাকতো, বৃদ্ধ হয়ে মরে যেত। ঠিক আছে, বা বৃদ্ধ বার্ধক্যে চলে যেত। এখনো দেখেন না কি সুঠাম সলিড দেখা যায়। 4 ঘন্টা ঘুমায় মাত্র। ঠিক আছে, আমি ঘুমকে ডিসকারেজ করছি না। আগে আগে ঘুমাবেন, আগে আগে ঘুমানো খুবই ভালো। ফজরে উঠবেন, সেই সময়টা খুবই ভালো থাকে। তবে 2-1 দিন তো আমাদের ক্লাস আছে। আর এখন তো দিন হচ্ছে বড়, রাত হচ্ছে ছোট। তাড়াতাড়ি রাত হয়ে যায়, 7টা বেজে যায় মাগরিবের নামাজ পড়তে পড়তে। ঠিক আছে, সো একটু স্যাক্রিফাইস করবেন, 2-3টা দিন পড়বেন। অনেক নির্ঘুম রাত কাটাতে হবে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। এপিজে আবুল কালাম আজাদ স্যার কি বলেছেন? স্বপ্ন সেটা নয়, স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দিবে না। যখন বুঝবেন যে আমার স্বপ্নটা বড় আমার ঘুমের চেয়ে, সেটাই হচ্ছে বুঝবেন যে আমি কি লাইনে চলে এসেছি। ঠিক আছে, এই গদ্দলিকা প্রবাহে গা ভাসিয়ে হবে না। ঠিক আছে, তো যাই হোক, ভাই আবার ঘুমকে ডিসকারেজ করে না, একই মগা গুরু। ঠিক আছে, তো যাই হোক, নাসিক্য ধ্বনি যেটা বলছিলাম 3টা। এই যে অনুস্বর, তারপরে কি বলেন, এই যে চন্দ্রবিন্দু, ইও, হ্যাঁ, তারপরে মূর্ধন্য, এগুলো তো জানেন, আমরা অলরেডি ব্যাখ্যা করেছি। এগুলোর নিজস্ব উচ্চারণ নেই, তো ওগুলো ধ্বনি হওয়ার প্রশ্নই আসে না। এই যে ও, দন্তন্য, ম, এই 3টা হচ্ছে নাসিক্য ধ্বনি। তো ঠিক আছে, আমরা এবার আরেকটু কিছু পড়বো, আর অল্প একটু পড়বো। আচ্ছা, আমাদের অল্প একটু পড়ি। দেখেন, আমি একটু বলি, অনুনাসিক আর সানুনাসিক। অনুনাসিক আর সানুনাসিক, এই নাসিক্য বর্ণগুলোকে আবার অনুনাসিক বর্ণ বলা হয়। নাসিক্য বর্ণগুলোকে কি বলা হয়? একটা আছে অনুনাসিক আর একটা আছে আনুনাসিক। এই 2টা জিনিস একটু ক্লিয়ার হবেন। হ্যাঁ, আমি একটু শেষ করে দেবো, আমার আর 2টা মিনিট সময় দিবেন আমাকে। হ্যাঁ, আমি 2টা মিনিটেই শেষ করে দিব আপনাদের। অনুনাসিক আর সানুনাসিক, এই জিনিসটা একটু বুঝেন। এখনো 32 জন দেখছেন, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এখনো কষ্ট করে দেখছেন, বকবকানি শুনছেন। এগুলোই কি এক সময় ওই যে মিনারের গান আছে না, অভিমানী ভুলগুলো যেন ফুল হয়,
ঠিক আছে, কোন এক জ্ঞানী মানুষ বলেছেন শিক্ষার ফল তেতো হলেও তার ফলটা খুব মিষ্টি। আচ্ছা, তো অনুনাসিক আর আনুনাসিকের পার্থক্যটা বুঝবো ভাই। অনুনাসিক যেটা ব্যাকরণ সিদ্ধ, ব্যাকরণ যেটা করতে বলেছে, আর আনুনাসিক যেটা ব্যাকরণ করতে বলেনি তাও আপনি করে ফেলছেন, সেটা আনুনাসিক। আর এই আনুনাসিককে আবার সানুনাসিক বলে। অনুনাসিক দেখেন চাঁদ, চাঁদ, এটাকে আপনি একটু নাকে টেনে উচ্চারণ করতে পারেন, চাঁদ। হ্যাঁ, চাঁদ, এটা যেহেতু চন্দ্রবিন্দু আছে, চাঁদ। ঠিক আছে, এটা তো ব্যাকরণ সিদ্ধ, চন্দ্রবিন্দু তো চাঁদে ছিল। হ্যাঁ, চন্দ্র শব্দটা হচ্ছে তৎসম শব্দ, সেটাকে যখন আমরা তদ্ভব করলাম তখন চাঁদ হয়ে গেল। তো তার জন্য কি এখানে একটা কি দিতে হবে, আমাদের চন্দ্রবিন্দু দিতে হবে। ঠিক আছে, তো চন্দ্রবিন্দু দিলাম, ভালো কথা, চন্দ্রবিন্দু দিলাম। তো এখানে চন্দ্রবিন্দুটা ছিল, চন্দ্রবিন্দুটা আমরা দিলাম, তো চন্দ্রবিন্দুটার উচ্চারণটা হবে কি অনুনাসিক। এটা উচ্চারণটা হয় ব্যাকরণ অনুযায়ী হয়, তাই অনুনাসিক। কিন্তু আমি বললাম আজকে আমার মন ভালো নেই, আজকে আমার মন ভালো নেই, এখানে কি কোনো অনুনাসিক বর্ণ আছে? হ্যাঁ, এখানে উ আছে, ইও আছে, ম আছে, ম আছে, মনে ম আছে। ঠিক আছে, তো তারপরে ওই যে অনেক বর্ণগুলো তো নেই। ঠিক আছে, বা আজকে আজকে আমি বাড়ি যাচ্ছি, আজকে আমি বাড়ি যাচ্ছি, এখানে তো কোনো অনুনাসিক বর্ণ নাই। হ্যাঁ, কিন্তু এটাকে যদি আমি নাকে টেনে উচ্চারণ করি, আজকে আমি বাড়ি যাচ্ছি, হ্যাঁ, আমি একটু নাকের সাহায্য নিয়ে নাক দিয়ে বাতাস ছেড়ে উচ্চারণটা করলাম, তখন এটাকে বলবো আনুনাসিক। আনুনাসিক এটা নাকের সাহায্যে, মানে যেটা আপনার কি নাসিক্যর সাহায্যে বা নাকের সাহায্যে যেটা আমরা কি উচ্চারণ করলাম, সেটা হচ্ছে আনুনাসিক। আনুনাসিক বা সানুনাসিক। আনুনাসিক বা সানুনাসিকটা আরেকটাও বলি, হাও মাও খাও, হাও মাও খাও, হাও মাও খাও, ভূতের গন্ধ পাও। হ্যাঁ, হাও মাও খাও, এখানে তো কোনো নাসিক্য বর্ণ নাই তেমন। ঠিক আছে, হাও মাও খাও, এখানে দেখেন নাসিক্য বর্ণ ম আছে, একটা দুটো আছে, কিন্তু আমি হাও, হাওয়ে কি এই যে হয়ে কি কোনো নাসিক্য বর্ণ ছিল? কিন্তু হাও মাও খাও, ক্ষয়ে কোনো নাসিক্য বর্ণ ছিল? খাও। এই যে এরকম করছি, এটা আমি নাকের সাহায্যে উচ্চারণ করেছি, কিন্তু এটা কি ব্যাকরণে বলেছে করতে? করতে বলেনি, তাহলে এটা হচ্ছে আনুনাসিক বা সানুনাসিক। হ্যাঁ, আমার আমার নাক, আমার যেটা নাসিক্য দ্বারা উচ্চারিত, নাক দ্বারা উচ্চারিত, সেটাকে বলবো আনুনাসিক, সানুনাসিক। হ্যাঁ, এখানে ব্যাকরণ বলেনি করতে, তাও করেছি। কাল বাড়ি যাব, কাল বাড়ি যাব, হ্যাঁ, এখানে তো নাসিক্য বর্ণ ছিল না, তাও আমি নাকের সাহায্যে উচ্চারণ করেছি, এটা আনুনাসিক বা সানুনাসিক। ঠিক আছে, আনুনাসিক সানুনাসিক দুইটা সমার্থক, যেটা নাক দ্বারা উচ্চারিত হয় সেটাকে আনুনাসিক বা সানুনাসিক বলছে। ব্যাকরণ বলেনি করতে, তাও আমরা নাক দিয়ে উচ্চারণ করেছি, আনুনাসিক সানুনাসিক। ঠিক আছে, কিন্তু চাঁদ, 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 হ্যাঁ, এটা কি ব্যাকরণ বলেছে যে কি চন্দ্রবিন্দু দেওয়া আছে, এটা উচ্চারণটা নাকের সাহায্যে করো। ঠিক আছে, তো এটা হবে অনুনাসিক। ঠিক আছে, এটা হবে কি অনুনাসিক। তো আনুনাসিক আর অনুনাসিকটা একটু হয়তো বুঝতে পেরেছেন, তারপরেও কোনো প্রবলেম থাকলে আমি পরের ভিডিওতে আলোচনা করব। তারপরেও আপনাদের যদি কোনো টপিকসে এখানে প্রবলেম থাকে, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি ডেফিনেটলি চেষ্টা করব আপনাদের সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে, কত মিনিট আমি দেখিনি, যাই হোক পরে দেখে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন।